হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই জয়েন করে ফেলো আস্তে আস্তে। ওয়ালাইকুম আসসালাম তিশা, নূরে জান্নাত, রক্তিম বড়ুয়া, রতিন। আমরা শুরু করব। আজকে হলো আমাদের আদর্শ গ্যাসের 11 নাম্বার লেকচার। তো আজকের ক্লাসে আমরা আগে যে টপিকগুলো পড়ছি সেগুলোর থেকে একটু ভিন্ন টপিক নিয়ে আজকে আলোচনা করব। তো সবাই আস্তে আস্তে জয়েন করে ফেলুক, তারপরে শুরু করছি। সো দেখা যাক আজকে কতদূর পর্যন্ত আমরা আগাতে পারি। যদি প্ল্যান মোতাবেক আগানো যায় তাহলে আর একটা ক্লাস লাগবে, আর যদি দেখি সময় বেশি লেগে যাচ্ছে তাহলে হয়তো বা আরও 2টা ক্লাস লাগবে। দেখা যাক। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম তাসমিয়া, নুসরাত কিবরিয়া ভাই। আজ আর ভাই আজ 4টা চোখ। হ্যাঁ হ্যাঁ, 4টা চোখ। ওকে, সবাই খাতা কলম বের করো। যারা একদম প্রথমবারের মতন আজকে ক্লাস করছো তারাও আশা করি বুঝতে পারবা টপিকগুলো এরকমই। ঠিক আছে, আর ওয়েব অ্যাপে যারা আসছো একটু জানাও দেখতে শুনতে পাচ্ছ কিনা, সব ঠিকঠাক আছে কিনা। ও আচ্ছা, আমি কি আচ্ছা ওয়েব অ্যাপে চ্যাট অফ করা কেন? আমি মাইক অফ করতে গিয়ে চ্যাট অফ করে দিছি। হ্যাঁ, একটু জানাও তো। হ্যালো ভাইয়া, হ্যাঁ ফাইয়াদ উৎস। ঠিক আছে, এই তো, যাক ক্লিয়ার আছে। ভেরি গুড। ফেসবুকে সব ঠিকঠাক। নাইস। কেমন আছেন ভাইয়া? ভালো আছি আলহামদুলিল্লাহ। জাহিদ, মোজাম। 52 নাম্বার করে দেন। কিসের 52 নাম্বার? কোথাকার 52 নাম্বার? ইসাক স্যারের বইয়ের 52 নাম্বার করে দেন। ডিসকাশন গ্রুপে একটা ছবি তুলে পোস্ট দিও, কারণ তোমার 52 নাম্বারের সাথে আমার 52 নাম্বার মিলবে না। হ্যাঁ, তো একটা ছবি তুলে পোস্ট দিও। 1952 সালের, আহারে। আচ্ছা ওকে, ঠিক আছে। এই চ্যাপ্টারের সূত্রগুলো অনেক কঠিন না, অনেক কঠিন না। জাস্ট যদি একটু প্র্যাকটিস করে যেতে পারো। প্রথম প্রথম যে কোনো জিনিসই কঠিন লাগে। প্রথম প্রথম যাই দেখবা তাই দেখবা যে কঠিন লাগতেছে, কিন্তু সময়ের সাথে সাথে সবই সহজ হয়ে যায়। ক্লাস 9-10-এ যখন ভি সমান ইউ প্লাস এটি সূত্র দেখছো, ওইটাও তোমার মুখস্থ করতে মনে রাখতে অনেক কষ্ট হইতো, কিন্তু সময় যত গড়াইছে তত আস্তে আস্তে এই সূত্রগুলো একদম মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মতন সহজ হয়ে গেছে। একই কথা সবগুলো সূত্রের জন্যই। তো নতুন যে কোনো পড়াই কঠিন লাগবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু সময় যত গড়াবে দেখবা আস্তে আস্তে সবই সহজ হয়ে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা আজকে চলো শুরু করি। সবাই মনোযোগ দিয়ে থেকো, এবং যা যা পড়াচ্ছি একটু চেষ্টা করো নোট তুলতে। আজকে হলো বেশ থিওরিটিক্যাল ক্লাস একটা, হ্যাঁ। এবং এই থিওরিগুলা দেখা যায় তুমি যে কোনো একটা বই পড়লে হয়তো বা সেখানে সবগুলা কনসেপ্ট একসাথে থাকে না। তো আমার সামনে আসলে অনেকগুলা বই আছে। মানে আমি আজকের যে কন্টেন্ট, এই কন্টেন্টটা হচ্ছে আসলে অনেকগুলা বইয়ের রাইটারের কনসেপ্টগুলা বা টপিকগুলো একসাথে মিলে তারপরে সবগুলাকে সিকোয়েন্সিয়ালি সাজাইছি। তো আশা করা যায় এই লেকচারটা যদি ভালো মতন ফলো করো তাহলে একই সাথে তোমার এই টপিক রিলেটেড দেখা যাবে তপন স্যারের বই, সেলু স্যারের বই, প্রামাণিক স্যারের বই, ইন্ডিয়ার ছায়া ফিজিক্স, এগুলো মোটামুটি সবই একসাথে কাভার হয়ে যাবে। তো যে টপিকগুলো আমাদের সিলেবাসের সাথে রিলেটেড মানে রেলেভেন্ট সেগুলাই দেখাচ্ছি, কিন্তু হচ্ছে সিকোয়েন্সিয়ালি, মানে যে কোনো একটা বই ফলো করলে হয়তো বা সবগুলা কনসেপ্ট একসাথে পাবা না। প্লাস আমাদের আগে এত বছর ধরে পড়াইছি সেগুলার কিছু এক্সাম্পল বা কিছু তথ্য নিয়ে একসাথে সাজানো। তো আমি কোন রাইটারের বই ফলো করি এটাই বলছিলাম, যে আসলে কোনো একটা রাইটারের বই আসলে ফলো করা হয় না। একই সাথে তপন স্যারের বই, প্রামাণিক স্যারের বই, তারপরে সেলু স্যারের বই, তারপরে ইন্ডিয়ার কিছু মানে ডাব্লিউবি এর কিছু বই। তো তোমার অনেক অনেক বই ফলো করা হয়, কিন্তু তোমাদের জন্য যেগুলো দরকার সেইগুলাই আসলে ওই এক্সট্র্যাক্ট করে করে নিয়ে আসা। তো তাই যে কোনো একটা বইয়ের সাথে মিলবে না, কিন্তু তোমরা যে কোনো একটা বই ফলো করলেই হবে। ধরো তপন স্যার ফলো করলা বা ইসাক স্যার ফলো করতে পারো, তবে সেলু স্যারের বইটা অনেক সুন্দর গোছানো।
এবছরের যে সেলুসারের বইটা, এটা অনেক সুন্দরভাবে গোছানো আছে। নতুন বই যদি কিনতে চাও তাহলে সেলুসারের বইটাও কিনতে পারো। ঠিক আছে, এই আর কি। তো চলো আমরা তাহলে শুরু করি আস্তে ধীরে। এক্সাম কবে হতে পারে? আজকে কি লাস্ট ক্লাস? না, আজকে লাস্ট ক্লাস না। ঠিক আছে, চলো তাহলে শুরু করি আমরা। লেকচার নাম্বার 11। ওকে, সো প্রথমে আমরা বাষ্পীভবন নিয়ে কথা বলবো। সো বাষ্পীভবন এটা কিন্তু আসলে একেবারে ক্লাস 2-3 পড়া একটা টপিক, খুবই সহজ একটা টপিক। বাষ্পীভবন মানে কি? যে ভ্যাপারাইজেশন, তাই না? মানে আমরা হচ্ছে যে কোনো একটা তরল পদার্থ আছে, সেই তরল পদার্থটার বাষ্পে পরিণত হওয়ার যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে বাষ্পীভবন। তো এটা তো একদম সহজ কথা, কোনো কনফিউশনের জায়গা নাই এখানে। সো তরলের বাষ্পে পরিণত হওয়ার যেই প্রক্রিয়াটা, এটাকে আমরা বলছি বাষ্পীভবন। তো তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে বাষ্পীভবন। এবং যখন বাষ্প থেকে তরল হয়, সেই বাষ্প থেকে তরল হওয়ার ঘটনাটা কি? এটা হচ্ছে তরলীকরণ, বা আমরা ঘনীভবন বলে চিনে থাকি। ঠিক আছে, বা কনডেনসেশন। ওকে, তো তাহলে এই ঘটনাগুলো আমরা জানি, এগুলা নিয়ে কোনো অসুবিধা নাই, সহজ সহজ কথাবার্তা। যে আমরা যখন তরল থেকে যখন বাষ্পে পরিণত করছি, তরল থেকে যখন বাষ্প পাচ্ছি, এই যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলছি বাষ্পীভবন। এইটাকে আমরা বলছি হলো বাষ্পীভবন। আর যখন বাষ্প থেকে তরলে পরিণত হচ্ছে, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি ঘনীভবন। এই প্রক্রিয়াটাকে আমরা বলছি ঘনীভবন। সহজ, কোনো অসুবিধা নাই। এখন একটা প্রশ্ন, যে ভাইয়া বাষ্প আর গ্যাস এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? বাষ্প এবং গ্যাস এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? সকল বাষ্পই কি আমরা গ্যাস বলতে পারবো, বা সকল গ্যাসই কি আসলে বাষ্প? দেখো, দুইটার মধ্যে আসলে খুবই মৌলিক একটা পার্থক্য আছে, খুবই মৌলিক একটা পার্থক্য আছে। তো সেই মৌলিক পার্থক্যটা হচ্ছে, দেখো, সংকট তাপমাত্রা রিলেটেড। হ্যাঁ, সংকট তাপমাত্রা কি এটা আমি বলে দিচ্ছি, কিন্তু সংকট তাপমাত্রা রিলেটেড যে পড়াশোনাগুলো, সেগুলো তোমরা কেমিস্ট্রিতে গিয়েই পড়ো। বাষ্প আর গ্যাসের মধ্যে মেইন যে পার্থক্যটা, সেইটা মূলত সংকট তাপমাত্রাটাকে ঘিরে। জিনিসটা কি? দেখা যায় প্রত্যেকটা পদার্থের জন্য এমন একটা টেম্পারেচার আছে, যেই টেম্পারেচারের উপরে, ধরো আমরা একটা টেম্পারেচারের বার সিলেক্ট করলাম, এটা হচ্ছে একটা টেম্পারেচারের বার। এখানে 0, 1, 2, 3, 4 এভাবে করে একটা টেম্পারেচারের স্কেল আছে, মনে করো ওয়াই অক্ষ বরাবর। তো এইটা এমন একটা টেম্পারেচার, মনে করো কোনো একটা নির্দিষ্ট পদার্থের জন্য, যেই টেম্পারেচারের উপরে যদি গ্যাসটা থাকে, বা যদি ওই পদার্থটা থাকে গ্যাসিয়াস অবস্থায়, তাহলে তুমি যতই চাপ প্রয়োগ করো না কেন, সেটা কখনো তরল বানানো সম্ভব না। কিন্তু যদি এই নির্দিষ্ট তাপমাত্রার নিচে কোনো পদার্থ থাকে, তাহলে চাপ প্রয়োগের ফলে সেটাকে তরলে পরিণত করে ফেলা যায়। তো এইরকম অবস্থায় যে টাইপের পদার্থগুলো থাকে, সেইগুলাকে আমরা বলি বাষ্প। আর এই সংকট তাপমাত্রার উপরে যখন পদার্থটা চলে যায়, তখন আমরা এটাকে বলি গ্যাস। তার মানে গ্যাস হচ্ছে এমন একটা অবস্থাটাকে আমরা বলি, যেখানে চাপ প্রয়োগ করার পরেও সেটা ঘনীভূত হয় না, কারণ ওই তাপমাত্রা ওই পদার্থের জন্য সংকট তাপমাত্রার উপরে। সো এই স্পেশাল যেই তাপমাত্রাটা আছে, এটাকে আমরা বলছি ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট তাপমাত্রা। এটাকে আমরা বলছি সংকট তাপমাত্রা। সো একটা নির্দিষ্ট তাপমাত্রা, যার উপরে যখন কোনো একটা পদার্থ থাকে, তুমি যতই চাপ প্রয়োগ করো না কেন, সেটা তরলে পরিণত হবে না। সো এই টেম্পারেচারের উপরে যারা থাকবে, তাদেরকে আমরা বলি তারা গ্যাস। আর এই টেম্পারেচারের নিচে যারা থাকবে, তাদেরকে আমরা বলছি তারা বাষ্প। এবার চলো একটু লেখা কি আছে সেটা একটু পড়ে নেই, তাহলে ফর্মাল ডেফিনেশনটা ক্লিয়ার হবে। স্বাভাবিক তাপমাত্রায় বাষ্পকে শুধু চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়। কিভাবে? বাষ্পকে শুধু চাপ প্রয়োগ করে তরলে পরিণত করে ফেলা যায়, কিন্তু গ্যাসকে শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় না। ঠিক আছে, ওটাই বললাম, যে জাস্ট চাপ প্রয়োগ করলে গ্যাসকে কিন্তু তুমি তরলে পরিণত করতে পারবে না, কিন্তু বাষ্পকে যদি তুমি চাপ প্রয়োগ করো, তাহলে সেটাকে তরলে পরিণত করে ফেলা যাবে। ভেরি গুড। তারপর দেখো, সকল বাষ্পই সংকট তাপমাত্রার উপরে গ্যাস। এই দেখো, এখানে যেটা বাষ্প অবস্থায় আছে, সংকট তাপমাত্রার উপরে চলে গেলে তাদেরকে আমরা গ্যাস বলি। আর যদি গ্যাসটা সংকট তাপমাত্রার নিচে থাকে, তাহলে সেটাকে আমরা বাষ্প বলি। এই দেখো, এবং সকল গ্যাসই সংকট তাপমাত্রার নিচে হচ্ছে বাষ্প।
ঠিক আছে, সংকট তাপমাত্রার নিচে হচ্ছে বাষ্প আর সংকট তাপমাত্রার উপরে হচ্ছে গ্যাস। তাহলে বলো এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা, একটু আমাকে জানাও এই জিনিসটুকু ক্লিয়ার হয়েছে কিনা, যে সংকট তাপমাত্রার এমন একটা তাপমাত্রা যার উপরে থাকলে সেটা গ্যাস আর যার নিচে থাকলে সেটা হচ্ছে বাষ্প। সো বাষ্প আর গ্যাসের মধ্যে পার্থক্যটা কি? বাষ্পকে চাপ প্রয়োগ করলে সেটা তরল বানায় ফেলা যাবে, কিন্তু আমরা যদি গ্যাসের কথা বলি সেটাকে চাপ প্রয়োগ করার পরে এটাকে তরলে পরিণত করা যায় না। তাহলে এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই, ক্লিয়ার, একদম সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, এরপরে আসো বাষ্পীভবন। আগে বোর্ডের লেখা পড়তে যাবে না, বোর্ডের লেখাগুলো লিখে রাখছি যাতে করে তোমরা যখন নোট করবা নোট খাতাতে যাতে করে কোনো এরর না থাকে। সো এখন নোট তোলার জন্য এই লেখা দেখা লাগবে এই কাজটা করো না, আগে ভালো মতো কথা শোনো, ক্লাসটা ভালো মতন বুঝে যাও। দেখো বাষ্পীভবন, বাষ্পীভবন কি বলছিলাম, যে তরল থেকে বাষ্পে পরিণত করার যে প্রক্রিয়াটা এইটাকে আমরা বলছিলাম বাষ্পীভবন। সো এই বাষ্পীভবনটা দুইটা উপায়ে করা যায়, একটা হচ্ছে শতবাষ্পীভবন আর একটা হচ্ছে স্ফুটন। দেখো স্ফুটনটার সাথে আমরা সবাই পরিচিত, যে যখন আমরা একটা হাঁড়ি নেই, হাঁড়ির মধ্যে পানি ঢালি, পানিটাকে ধরে চুলায় দিয়ে দেই, ওই হাঁড়িটাকে ধরে যখন চুলায় দিয়ে দেই, আগুন জ্বালায় দিলাম, তখন কিন্তু কিছুক্ষণ সময় পরে দেখা যায় যে পানিটা ফুটতে শুরু করছে এবং পানির সমগ্র অঞ্চল থেকেই কিন্তু পানি বাষ্পে পরিণত হতে থাকে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই কাহিনীটা হয়? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই কাহিনীটা হয় এবং 1 atm চাপে কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে আমরা বলি হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। এই তাপমাত্রায় পানিটা হচ্ছে বাষ্পে পরিণত হতে থাকে। তাহলে স্ফুটন নিয়ে কিন্তু আমাদের কোনো কনফিউশন নাই, হ্যাঁ, স্ফুটনটা একটা আমরা নর্মাল সবসময় দেখে থাকি। এখন বাষ্পীভবন বা শতবাষ্পীভবন যে প্রক্রিয়াটা আছে এইটার ব্যাপারটা একটু অন্যরকম। শতবাষ্পীভবন জিনিসটা কি? যে মনে করো আমরা কিন্তু দেখি যে সাপোজ আমরা যদি একটা টেবিলের উপরে কিছু পরিমাণ পানি ধরো ছিটায় রাখছি, তাহলে কিছুক্ষণ সময় পরে এসে তুমি দেখবা না যে পানিটা আসলে নাই হয়ে গেছে বা শুকায় গেছে। আরেকটা এক্সাম্পল দিই, ধরো ভিজা একটা কাপড়কে আমরা যখন নেড়ে দিচ্ছি, ধরো বারান্দায় নেড়ে দিলাম বা আমরা হচ্ছে চেয়ারের উপরে মেলায় দিলাম, কিছুক্ষণ পরে যদি আসি বা ধরো একদিন ওভাবে আসে, আসার পরে আমরা কি দেখি? আসার পরে কিন্তু দেখি যে ওই ভেজা কাপড়টা শুকায় গেছে বা টেবিলের উপরে যে ছিটিয়ে থাকা পানিটা সেটা হচ্ছে শুকায় গেছে। তো এই যে শুকায় যাচ্ছে, এই সময় কি আমাদের শুকায় যাওয়া মানে কি পানিটা বাষ্প হয়ে গেছে না? শুকায় যাওয়া বলতে কি বোঝাচ্ছি, যে পানিটা ছিল টেবিলের উপরে যে পানির ফোঁটাগুলা ছিল সেগুলা হচ্ছে বাষ্প হয়ে গেছে। আচ্ছা বলো তো টেবিলটা কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল? বা যে কাপড়টাকে আমি চেয়ারে মেলে দিছি সেইটা কি আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কখনো এনভায়রনমেন্টের মধ্যে ছিল? ছিল না। তাহলে স্ফুটনাঙ্কে না গিয়েও, খেয়াল করো এমন একটা প্রসেস আছে যেখানে স্ফুটনাঙ্কে না গিয়েও তরলটা বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। যে প্রক্রিয়ার মাধ্যমে এটা হয় সেটাকে আমরা বলি শতবাষ্পীভবন। সামনের কিছুক্ষণ আমি এই শতবাষ্পীভবন নিয়ে আরও কিছু কথাবার্তা বলবো। আগে বলো বাষ্পীভবনের যে দুইটা প্রসেস এটা কি বুঝছি কিনা? দুইটা প্রসেস আরেকবার রিপিট করি। একটা হলো স্ফুটন, যেটা আমরা সব সময় দেখে থাকি। সব সময় দেখে থাকি বলতে যেটা হচ্ছে দেখা যায় আমরা ওই যে যখন চুলায় পানি গরম করছি, পানি ফুটছে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে থাকে এবং যতক্ষণ না পর্যন্ত সকল পানি বাষ্পে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াসই বজায় থাকে। তো এটা হচ্ছে স্ফুটন গেল। আরেকটা উপায়ে পানিকে বাষ্পে পরিণত করা যায়, সেই উপায়টা কি? শতবাষ্পীভবন। শতবাষ্পীভবনের কথা কি বললাম, যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না হওয়ার পরেও যখন আমি টেবিলের উপরে পানি ছিটাই দিচ্ছি বা ভেজা কাপড়কে মেলে দিচ্ছি, তখন দেখা যায় যে টেবিলের পানিটা শুকায় যাচ্ছে, অর্থাৎ পানিটা বাষ্প হয়ে যাচ্ছে, কিন্তু আমার এনভায়রনমেন্ট কিন্তু রুম টেম্পারেচারেই ছিল, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেইটা যায়নি, কিন্তু তবুও দেখা গেছে পানিটা কিন্তু শুকায় গেছে বা বাষ্প হয়ে গেছে। আবার যখন কাপড় মেলে দিলাম তখনও সেম কাহিনী। তাহলে যদি কখনো কেউ জিজ্ঞেস করে যে কয়টি উপায়ে তরলকে বাষ্পে পরিণত করা যায়, উত্তর হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্ফুটনের মাধ্যমে আর একটা হচ্ছে বাষ্পীভবনের মাধ্যমে। তাহলে একদম ক্লিয়ার, এই দুইটা কনসেপ্ট নিয়ে আশা করি কোনো সমস্যা নাই, স্ফুটন এবং শতবাষ্পীভবন। চলো একটু রিডিং পড়ি। প্রথমে স্ফুটন পড়ছিলাম, একটু রিডিং পড়ি, লেখার দরকার নেই এখন।
একটি নির্দিষ্ট তাপমাত্রায়, ওই যে যেটা পানির জন্য 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তরলের সম্পূর্ণ অংশ থেকে, পানির প্রত্যেকটা অংশ থেকে কিন্তু দ্রুত হারে বাষ্প বের হওয়ার পদ্ধতিকে স্ফুটন বলা হয়। এই নির্দিষ্ট তাপমাত্রা তরলের উপরিস্থিত চাপের উপর নির্ভর করে এবং যতক্ষণ না সমস্ত তরল বাষ্পে পরিণত হয় ততক্ষণ এই তাপমাত্রা স্থির থাকে। আমরা তো ওই যে এই জিনিসটা তো জানি, ওই যে ক্যালোরিমিটারের যে কনসেপ্টগুলো ছিল, ছোট্ট করে একটু বলে রাখি, যে যখন ধরো বরফ গলে যাচ্ছে, বরফ যখন একটা খণ্ড সম্পূর্ণ যখন 0 ডিগ্রি সেলসিয়াসের বরফটা সম্পূর্ণরূপে পানিতে পরিণত হওয়ার আগ পর্যন্ত কি দেখা যায়, যে বরফের টেম্পারেচারের কিন্তু কোনো পরিবর্তন হয় না। সেটা 0 ডিগ্রি সেলসিয়াস পুরাটাই কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসে থেকে পুরা বরফ আগে পানিতে পরিণত হয়, সম্পূর্ণ পানি হয়ে যাওয়ার পরে কিন্তু দেখা যায় সেটা টেম্পারেচার বাড়তে থাকে। তো এটার কথা বলল যে স্ফুটনের ক্ষেত্রে কি হয়, যতক্ষণ না পর্যন্ত সমস্ত তরল বাষ্পে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা থাকে স্থির। এই ইনফরমেশন আমাদের জন্য খুব একটা এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ নয়, এগুলো তাপগতিবিদ্যা অধ্যায় যখন এন্ট্রপি বের করি ওই সময় এগুলা লাগে। আচ্ছা, সো এখানে আরেকটা জিনিস কি, এই নির্দিষ্ট তাপমাত্রা তরলের উপরিস্থিত চাপের উপর নির্ভর করে। তো এটাও আপাতত আমাদের এখন দরকার নাই চিন্তা করা, আমি ক্লাসের মধ্যে এটা বলতে কি বোঝাইছে সেটা বলে ফেলতে পারবো। যে তোমরা যারা 9 10 একটু ওই অধ্যায়টা পড়ে আসছো তাদের জন্য একটু রিমাইন্ডার দিয়ে দিই, যে এরকম একটা টপিক পড়ছিলাম না, যে রান্না করা পাহাড়ের উপরে গেলে কেন কঠিন হয়ে যায় কিন্তু নিচে থাকলে কেন অনেক সহজ হয়, কারণ উপরে যত যাওয়া হয় তত কিন্তু বায়ুমণ্ডলের চাপ কমতে থাকে। সো ওই কম চাপে কিন্তু স্ফুটনাঙ্কটাও কমতে থাকে। সো ওই কম টেম্পারেচারে দেখা যায় যে আমাদের পানি হয়তো ফুটতে শুরু করছে, কিন্তু যে পরিমাণ হিট দরকার সিদ্ধ হওয়ার জন্য খাবার, সেই পরিমাণ হিট কিন্তু এখান থেকে পাওয়া যায় না, যে কারণে অনেকক্ষণ ধরে সময় লাগে। তো এটা হচ্ছে তরলের উপরিস্থিত চাপ, এর উপরে কিন্তু স্ফুটনাঙ্কটা নির্ভর করে। এটা গেল। এখন আসো, স্ফুটন নিয়ে আমাদের খুব একটা পড়াশোনা এখন নাই, হ্যাঁ, এই জন্য আমি জাস্ট যেই টপিকটা একদম কমন সেটা একবারে বলে গেলাম। আমাদের মেইন কাহিনীটা হচ্ছে শতবাষ্পীভবন। এখানে কি বলছে দেখো, যে কোনো তাপমাত্রায়, ওই যে যখন আমি পানি ছিটাই দিছিলাম রুমের মধ্যে, পানি যখন ছিটাই দিছি তখন কিন্তু আমরা কোনো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওইটাকে নিয়ে যাইনি, আমরা কিন্তু রুম টেম্পারেচারে রেখে দিছিলাম। তার মানে কি, যে কোনো তাপমাত্রায় উপরিতল থেকে, আগেরটা কি ছিল, সম্পূর্ণ অংশ থেকে স্ফুটনাঙ্ক মানে পানি স্ফুটন হতে পারে, কিন্তু শতবাষ্পীভবনের বৈশিষ্ট্যটা হচ্ছে যে কোনো তাপমাত্রায় জাস্ট উপরিতল যেটা থাকবে, উপরিতল মানে বুঝছো, যে ধরো এইটা হচ্ছে কি আমাদের সেই পাত্রটা, পানির যে উপরিতল, জাস্ট এই উপরিতলে যে পানির কণাগুলো আছে সেই তরলটা ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার পদ্ধতিকে আমরা বলছি বাষ্পায়ন বা শতবাষ্পীভবন। এটা একটু কারেকশন করে নিও, এটা হচ্ছে শতবাষ্পীভবন। শতবাষ্পীভবন, শতবাষ্পীভবন বলা হয়। তো ঠিক আছে, আমরা এটাও বুঝলাম শতবাষ্পীভবন এবং স্ফুটনের মধ্যে যে পার্থক্যটা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এবার দেখো, আচ্ছা, বাষ্পায়নের কারণে ঠান্ডা হওয়া। এই বাষ্পায়নের কারণে ঠান্ডা হওয়ার আগে আমরা চলো একটু বাষ্পায়ন নিয়ে কথাবার্তা বলে আসি, কি কারণে বাষ্পায়নটা হচ্ছে। তো মনে করো আমাদের এইটা হচ্ছে একটা পাত্র, এই পাত্রের মধ্যে, এই পাত্রের মধ্যে মনে করলাম অনেকগুলো পানির কণা আছে। পানির কণা, পানির যে অণুগুলা আছে সেই অণুগুলাকে আমি একটু এভাবে করে দেখাচ্ছি। পানির যে অণুগুলা আছে, সরি, পানির যে অণুগুলা আছে সেই অণুগুলাকে আমি হচ্ছে একটু এভাবে করে দেখাচ্ছি। অনেকগুলা অণু এভাবে করে আমাদের এখানে ছড়ায় ছিটায় আছে, অনেকগুলা অণু আমাদের এখানে ধরো ছড়ায় ছিটায় আছে, ভালো কথা, থাকতেই পারে। সো এইখানে আমাদের এই যে পানির অণুগুলো আছে, এই যে পানির অণুগুলো আছে, এই যে পানি অনেকগুলো অণু আছে, এইটা মনে করো পানির সেই উপরিতল, এই উপরে যেটা দিছি এটা হচ্ছে কি আমাদের পানির উপরিতল। ওকে, ওকে, সো এটা হচ্ছে পানির উপরিতল। একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ পানি রাখা ছিল, ঠিক আছে, একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ পানি রাখা ছিল। দেখো এই যে পানিটা, পানিটার উপরিতল হচ্ছে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে উপরিতল। এখন আমরা একটা জিনিস জানি না, যে এই যে তরলটা থাকে, এই তরলের যে অণুগুলা সেগুলা কি আসলে এই জায়গাতে স্থির হয়ে বসে থাকে, নাকি তারা সবসময় একটা গতিশক্তির মধ্যে থাকে।
আমরা সবাই জানি এদের প্রত্যেকের কিন্তু একটা গতিশক্তি থাকে, তারা কিন্তু সবসময় ছোটাছুটি করছে। প্রত্যেকটা পানির অণুই কিন্তু তার তরল, পুরাটা তরলের মধ্যে সবসময় ছোটাছুটি করছে। তো যখন এটা ছোটাছুটি করছে তার মানে কি তাদের গতিশক্তি আছে না? এবং তুমি এটা জানো যে গতিশক্তি যেটা এইটা কিন্তু টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল। এটা হচ্ছে টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল। এটা ভাইয়া কোত্থেকে পাইলেন? দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা প্রমাণ করে আসছিলাম সরাসরি, যে গতিশক্তি যেটা আদর্শ গ্যাসের সেটা সমান কি ছিল? F/2 nRT ছিল না? তো দেখো গ্যাসের গতিশক্তি যেটা সেটা যেমন টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল ছিল, ঠিক তেমনি আমাদের যেই পানির অণুগুলো আছে সেইগুলার যে গতিশক্তি এটাও কিন্তু ডিপেন্ড করবে ওই পানির টেম্পারেচার কেমন তার উপরে। অর্থাৎ টেম্পারেচার বাড়ালে গ্যাসের মানে ওই পানির অণুগুলার গতিশক্তি বাড়বে, টেম্পারেচার কমালে গ্যাসের পানির অণুগুলার গতিশক্তি কমবে। হ্যাঁ, গতিশক্তি নিয়ে কেন কথা হচ্ছে? কারণটা হলো এইখানে যে অণুগুলার আমরা কিন্তু এই সূত্রটা দিয়ে E সমান F/2 nRT, এই E যেটা বের করলাম এইটা বলতো আসলে কি গতিশক্তি ছিল গ্যাসের নাকি গ্যাসের গড় গতিশক্তি ছিল? এটা কিন্তু গড় গতিশক্তি ছিল। কারণ আমরা তো আসলে জানি যে একটা নির্দিষ্ট কণার কথা বললে সেটার তো এক একটা কণার গতিশক্তি তো আসলে এক এক রকম। প্রত্যেকটা কণার গতিশক্তি কি একই রকম হবে? না তো। তারা তো যখন ধাক্কাধাক্কি খাবে তখন তো দেখা যাবে কোনো একটা অণুর গতিশক্তি অনেক বেড়ে গেছে, কোনো একটা অণুর গতিশক্তি অনেক কমে গেছে। কিন্তু গড় গতিশক্তি যেটা, সেই গড় গতিশক্তিটা আদর্শ গ্যাসের বেলাতে এই যে F/2 nRT এই সূত্র অনুযায়ী কিন্তু মেইনটেইন করত। সো এই ইটা যেটা পাইছিলাম এটা কিন্তু শুধু গতিশক্তি না, গড় গতিশক্তি। তো এখানে আমরা কিন্তু এই যে পানির বেলাতেও যে গড় গতিশক্তিটা সেটা কিন্তু টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল। সো গড় গতিশক্তি মানে কি? কোনো একটা অণুর আমি ধরলাম একটার যদি গড় গতিশক্তি একটার গতিশক্তি হয়তো 5, আর একটার গতিশক্তি হয়তো 10, আর একটার গতিশক্তি হয়তো 15। সো এরকম বিভিন্নভাবে কিন্তু এটা ভ্যারি করতে পারে। এখন অনেকগুলা অণুর এক একটার গতিশক্তি এক এক রকম। যেইটা হয়, যে অণুটার গতিশক্তি বেশি থাকে উপরিতলের মধ্যে, যে অণুটার গতিশক্তি তুলনামূলকভাবে আশেপাশেরগুলা থেকে বেশি থাকে, সেই অণুটা দেখা যায় এই তরলের বাধা অতিক্রম করে সেটা বাষ্পে পরিণত হয়ে যায়, বা তরলের যেই লেয়ারটা ছিল এই তরলটা থেকে সেটা উপরের দিকে উঠে বাষ্পে পরিণত হয়ে যায় অতিরিক্ত গতিশক্তি থাকার কারণে। একটা কমন এক্সাম্পল যদি আমি তোমাকে দিতে চাই, সাপোজ এইখানে মনে করো একটা গ্লাস নিছো, এই গ্লাসের মধ্যে মনে করো তুমি অনেকগুলা মার্বেল রাখছো, গ্লাসের মধ্যে অনেকগুলা মার্বেল ঢুকায় রাখছো। সো অনেকগুলা মার্বেল যদি তুমি গ্লাসের মধ্যে রাখো, তাহলে বলো তো এই মার্বেল ভর্তি গ্লাসটাকে তুমি যদি গতিশক্তি বাড়াতে চাও, এটা তো আর আসলে পানির অণু না, এগুলো তো আসলে ফিজিক্যাল মার্বেল। তো তুমি যদি গতিশক্তি বাড়াতে চাও টেম্পারেচার দিলে তো হবে না, তোমাকে নিজেই ঝাঁকনি দিতে হবে। সো বলো তো তুমি যদি এখানে ওই গ্লাস ভর্তি মার্বেল সেটাকে নিয়ে যদি তুমি একটু ঝাঁকা দাও, একটু ঝাঁকুনি দাও, তাহলে বলো তো এই ঝাঁকুনি দেওয়ার ফলে দেখা যাবে না যে এদের মধ্যে একটা সবারই গতিশক্তি বৃদ্ধি পাইছে? তো এই গতিশক্তি কি সবার একইভাবে বৃদ্ধি পাবে? কোনোটার থাকবে না যার গতিশক্তি খুব বৃদ্ধি পেয়ে, ধরো এখানে যেই একটা মার্বেল আছে ও আশেপাশের ধাক্কার ফলে গতিশক্তি এমনভাবে বৃদ্ধি পাইছে যে ও এই পাত্র থেকে বের হয়ে গেছে, ছিটকে বের হয়ে গেছে। এটা তো খুব কমন ফেনোমেনা না, যে একটা পাত্রের মধ্যে অনেকগুলো মার্বেল রাখছি, আমি যখন ঝাঁকি দিচ্ছি এরকম করে তখন কিন্তু দেখা যাবে 2-4টা মার্বেল ওখান থেকে ছিটকে বের হয়ে যাবে। তো বলতো ভিতরের যে সমস্ত মার্বেলগুলো আছে সেইগুলা কি আসলে বের হতে পারবে, নাকি বাইরে যে মার্বেলগুলো আছে উপরে তলে যে মার্বেলগুলো আছে সেইগুলাই বের হবে? উপরি তলেরগুলাই আগে বের হবে। এক্স্যাক্টলি সেই কাহিনীটা এইখানেই ঘটে, যে উপরিতলে যে সমস্ত অণুগুলো আছে আমরা যখন এখানে তার ঝাঁকি দিয়ে গতিশক্তি বাড়াতে পারি না, এখানে হচ্ছে টেম্পারেচার দিয়ে বাড়াই। সো যখন টেম্পারেচার দেই সবারই একটা গতিশক্তি বাড়ছে। সো এই গতিশক্তি বাড়ার ফলে দেখা গেছে এই ভিতরের যে অণুগুলো আছে সে কিন্তু জোর করে এতগুলাকে ওভারকাম করে বের হতে পারবে না, ওইখানে যেতে যেতে তার আবার গতিশক্তি কমে যাবে ধাক্কাধাক্কির ফলে। কিন্তু উপরিতলে যেগুলো থাকবে সেইগুলা কিন্তু অতিরিক্ত গতিশক্তি অর্জন করে দেখা যাবে কেউ কেউ এই লেয়ারটা থেকে বাইরে বের হয়ে চলে যেতে পারছে। সো যখন বাইরে চলে যাবে তখন কিন্তু সেটা আসলে তরল থেকে বাষ্পে পরিণত হয়ে গেল। এবং দেখো কোত্থেকে হলো? ভিতর থেকে হলো না, উপরিতল যেটা ছিল ওই উপরিতল থেকে কিন্তু এটা বাষ্পে পরিণত হয়ে গেছে। সো এই প্রক্রিয়াটাকেই কিন্তু আমরা বলছি শত বাষ্পীভবন।
ঠিক আছে, যে নিজে নিজেই দেখো বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। ওকে, সো এখন এখান থেকে দেখো, যখন আরেকটা এখানে খুব জরুরি কথা আছে। জরুরি কথাটা হচ্ছে, আমরা বুঝলাম যে ভাই ঠিক আছে, এইখানে যেই অণুটা আছে সেই অণুটা বুঝলাম যে উপরের দিকে চলে যাবে। তো এর উপরের দিকে যাওয়ার জন্যে আসলে কে ওকে আটকায় রাখছে? কেন সবগুলা অণুই বাইরে বের হয়ে যেতে পারছে না? এখানে কেন ওই একটা অণু তার গতিশক্তি বেশি বুঝলাম, কিন্তু সে উপরের দিকে চলে যাবে বা তরলের বাধা অতিক্রম করে সে বাষ্পে পরিণত হয়ে যাবে? অন্য যে সকল অণুগুলো আছে তারা কি দোষ করছে, বা উপরিতলে অন্য যে অণুগুলো আছে তারা কেন বাইরে বের হতে পারে না? তার মেইন কারণটা হচ্ছে, যখন এই অণুটাও ধরো যখন বাইরে বের হতে যাবে, তখন কিন্তু অন্য অণুগুলা দ্বারা একটা আন্তঃআণবিক আকর্ষণ বল কিন্তু আছে, যে আন্তঃআণবিক আকর্ষণ বলের প্রভাবে দেখা যাবে অন্য অণুগুলা কিন্তু আর বের হতে পারবে না, কিন্তু ওর গতিশক্তি অনেক বেশি বলে সে দেখা যাবে ওই বাধা অতিক্রম করে বাইরে চলে যেতে পারবে। আরেকটা কারণ হচ্ছে যে উপরিতলে একটা বাষ্পচাপ থাকতে পারে, বা আমরা যদি এই পাত্রটা বদ্ধ না হয়ে যদি খোলা পাত্র থাকতো, তাহলে কিন্তু বায়ুমণ্ডলীয় একটা চাপ থাকতো 1 atm যেটা। সো এই বায়ুমণ্ডলীয় চাপের প্রভাবে দেখা যেত কি, যে আমরা যদি একটা খোলা পাত্র নেই, খোলা পাত্র নেই, তখন কি এখানে ওই যে বায়ুমণ্ডলীয় একটা চাপ থাকবে না? সো এই বায়ুমণ্ডলীয় চাপের বাধাকে অতিক্রম করে কিন্তু ওই উচ্চ গতিশক্তি সম্পন্ন পানির কণাটাকে বাষ্পে পরিণত হয়ে যেতে হচ্ছে। তাহলে কেন প্রত্যেকটা কণাই বাষ্পে পরিণত হতে পারছে না? তার কারণ হচ্ছে নিজেদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল এবং ওই যে উপরিতলে যে বাষ্পচাপ, যেটা কি করছে, বাষ্পচাপটা কিন্তু পানিটাকে ওই পানিটার উপর একটা চাপ দিচ্ছে। সো যেই কণাটা বের হয়ে যাচ্ছে তাকে আন্তঃআণবিক আকর্ষণ বলের বিরুদ্ধে যেতে হচ্ছে 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে ওই বাষ্পচাপ বা উপরে যে বায়ুচাপটা আছে, বায়ুমণ্ডলীয় চাপ, সেটার বিরুদ্ধে গিয়ে তাকে বের হয়ে যেতে হচ্ছে। এক্সেলেন্ট। তাহলে এখন কথা হচ্ছে যে ভাই ঠিক আছে, গতিশক্তি উচ্চ গতিশক্তি সম্পন্ন, তার মানে আপনি যে 5 জুল ধরছেন, 10 জুল ধরছেন, 15 জুল ধরছেন, তাহলে এই তিনটা কণায় আমি চিন্তা করলাম, এই তিনটা কণার গড় গতিশক্তি আসলে কত? যদি আমি তিনটা কণা নিয়ে চিন্তা করি, তার গড় গতিশক্তি কত? 3 দিয়ে ভাগ দিলে এখানে হচ্ছে 15 দুগুণে 30/3, 10 হয়ে যাচ্ছে। তার মানে তাদের গড় গতিশক্তি হচ্ছে 10 জুল, তাই তো? এখন আপনি বললেন যে এখানে যেই কণাটার গতিশক্তি বেশি সেই কণাটা বাইরে চলে যাবে, তার মানে আমি ধরে নিতে পারি এখন 15 জুল যেটা ছিল সেইটা হচ্ছে নাই হয়ে যাবে। 15 জুল যার গতিশক্তি ছিল সেটা তাহলে যদি বাষ্পে পরিণত হয়ে যায়, তাহলে এখনকার গড় গতিশক্তি কি আর আগের মতন থাকবে বলতো? যদি যেটা উচ্চ গতিশক্তি সম্পন্ন যে কণা, যেমন এটা তো উচ্চ গতিশক্তি সম্পন্ন কণা ছিল, এই কণাটা যখন বাইরে বের হয়ে চলে যাবে, তখন কি আর ভিতরে যে অণুগুলা থাকবে তাদের গড় গতিশক্তি আর আগের মতন থাকবে? যেমন একটা জায়গাতে ধরো ওই যে বয়সের যদি আমি গড় হিসাব করি, যে ধরো একটা ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে, তো এই 10 জন স্টুডেন্টের যে গড় বয়স সেটা যা হবে, যদি সেখান থেকে দেখা যায় সবচেয়ে বয়স্ক যে সে যদি বের হয়ে যায়, তাহলে তখনকার গড় বয়স কি আর একরকম হবে? গড়টা তখন কমে যাবে না? যেমন দেখো এখানেও যদি 15 জুল যেটার গতিশক্তি সেটা যদি এখন বের হয়ে যায়, তাহলে বাকি থাকবে কোনটা কোনটা? 5 জুল আর 10 জুল। তাহলে এই দুইটাতে 2 দিয়ে ভাগ করলে এখন দেখো তো গড় কত হয়ে গেছে? 7.5 জুল হয়ে গেছে। তার মানে উচ্চ গতিশক্তি সম্পন্ন কণা যখন ওই সারফেস থেকে বাইরে বের হয়ে যাচ্ছে, তখন কিন্তু অ্যাজ এ হোল টোটাল এই পানিটার গড় গতিশক্তি যেটা, বা পানির অণুগুলার যে গড় গতিশক্তি সেটা কিন্তু কমে যাচ্ছে। এখন বলো তো, গড় গতিশক্তি যখন কমে যায় তখন কি ওর টেম্পারেচারও কমে যাবে না? গড় গতিশক্তি যদি কমে যায় তাহলে কিন্তু এই যে পানিটা, সেই পানিটার কিন্তু টেম্পারেচারও কমে যাবে। তার মানে কি? তার মানে কি? তার মানে হচ্ছে যে পানিটা একটু ঠান্ডা হয়ে যাবে, আগের তুলনায় একটু ঠান্ডা হয়ে যাবে। অর্থাৎ শতবাষ্পীভবন প্রক্রিয়ার ফলে যে পানিটা আছে সেই পানিটা কিন্তু টেম্পারেচারটা আস্তে আস্তে কমতে থাকে। হ্যাঁ, এটা তুমি হচ্ছে চাইলে এক্সপেরিমেন্ট করেও দেখতে পারো, যে একটা গ্লাসে তুমি একটা পানি নিলা, থার্মোমিটার ডুবায়ে টেম্পারেচার মেজার করলা, এরপরে কি করবা, ধরো 1 ঘন্টা ধরে ওই পানিটার উপরে তুমি একটা ফু দিতে থাকবা, একটু পরপর ফু দিতে থাকবা। ফু দিলে কি হবে, যেই বাষ্পগুলা তৈরি হবে সেই বাষ্পগুলা দেখা যাবে ওই উপরের সারফেস থেকে তখন বের হয়ে চলে যাবে, আর যখন বের হয়ে চলে যাবে তখন নতুন বাষ্প হওয়ার টেন্ডেন্সি বাড়বে। তো যত বাষ্প হতে থাকবে তত কিন্তু দেখা যাবে যে পানির টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকবে, এবং তুমি যে থার্মোমিটারটা ডুবাই রাখছো দেখবা কিছুক্ষণ পরে গিয়ে ওইটা টেম্পারেচার আসলে কমে গেছে। তো যাই হোক, আমরা যেটা এখান থেকে দেখলাম সেটা হচ্ছে বাষ্পীভবনের ফলে এই যে শত বাষ্পীভবন যে প্রক্রিয়াটা আছে বা ইভাপোরেশন যেটাকে আমরা বলছি, এই শত বাষ্পীভবনের ফলে
শত বাষ্পীভবনের ফলে ওই পদার্থটার কিন্তু টেম্পারেচার কমে যায়, টেম্পারেচার কমে যায় বা পরিবেশের টেম্পারেচার কমে যায়। আমি এভাবে বলতে পারি পরিবেশের টেম্পারেচার কমে যায়। পরিবেশের বলতে কি, পরিবেশের হচ্ছে পানির ক্ষেত্রে পানির পরিবেশটা তো আসলে ওর যেই কন্টেইনার এর মধ্যে সে আছে সেইটার কথা বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে শতবাষ্পীভবন, আচ্ছা পরিবেশ বলতে আবার ভুল বুঝতে পারো, সো এখানে আমি ওইটাই রাখি, শতবাষ্পীভবনের ফলে পানির টেম্পারেচার কমে যায়, পানির টেম্পারেচারটা কমে যায়। আচ্ছা, এখন যেটা হবে যে এখানে কিছু কিছু অণুগুলা জমা হবে, এই বাষ্পীভবনের ফলে দেখা যাবে কিছু কিছু গ্যাসের অণু হয়ে গেছে বা কিছু কিছু বাষ্পের অণু হয়ে গেছে। এই বাষ্পের অণুগুলা যখন ছোটাছুটি করছে তখন আবার দেখা যাবে কি যে কিছু কিছু অণু তাদের আবার গতিশক্তি কমে যাবে। সো গতিশক্তি যদি কমে যায়, তারা যদি বাষ্পর মতন ছোটাছুটি করতে না পারে, তখন ওই বাষ্পের অণুগুলা তখন আবার ঘরের ছেলে ঘরে ফিরে আসবে, তখন আবার ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। তো এই যে প্রক্রিয়াটা, এইটাকে আমরা বলি হচ্ছে ঘনীভবন প্রক্রিয়া বা কনডেনসেশন প্রক্রিয়া। সো একটা হচ্ছে আমাদের ইভাপোরেশন, যেটা হচ্ছে পানি থেকে বাষ্প হলো, আর একটা হচ্ছে ঘনীভবন, যেটা বাষ্প থেকে তরলে পরিণত হচ্ছে। তো পুরা প্রসেসটা কি, যখন বাষ্পীভবন হচ্ছে তখন উচ্চ গতিশক্তি সম্পন্ন কণাগুলা তরলের সারফেস থেকে বের হয়ে বাষ্প হয়ে গেল, আর যখন ঘনীভূত হচ্ছে তখন ওই উচ্চ গতিশক্তি সম্পন্ন অনেকগুলা বাষ্প যখন তারা একে অপরের সাথে মারামারি করবে, কারো কারো গতিশক্তি কমে যাবে, তখন সেগুলো আবার ঠাস করে নিচে পড়ে যাবে এবং তরল হয়ে যাবে। তো তাহলে যখন আবার তরল হয়ে যাবে তখন কিন্তু আবার টেম্পারেচার বাড়তে থাকবে। সো এটাও জেনে রেখো, মানে উল্টা প্রসেস আর কি, শতবাষ্পীভবনের ফলে টেম্পারেচার কমে যায় এবং ঘনীভবন যখন হবে, ঘনীভবনের ফলে, ঘনীভবনের ফলে টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়বে। ঠিক আছে, ঘনীভবনের ফলে টেম্পারেচার বাড়বে, শতবাষ্পীভবনের ফলে টেম্পারেচার কমে যায়। ওকে, সো বাষ্পীভবন রিলেটেড একটা আইডিয়া আমরা কিন্তু এখান থেকে পেলাম যে বাষ্পীভবনটা কিন্তু কখনোই ভিতরের কোনো কণা থেকে হবে না, সবসময় বাইরের যে লেয়ারটা থাকে সেই লেয়ারটা থেকে হবে বা উপরিতল থেকে হবে। এই কারণে দেখো, তুমি দেখবা পানি ছিটায় যখন দিচ্ছ তখন কিন্তু খুব দ্রুত পানিটা শুকায় যাবে। বা ধরো আমরা যখন ওই যে কাপড় মেলে দেই, কাপড় যদি একদম খুব মানে জড়ো করা হয়ে থাকে, মানে একসাথে এক জায়গায় জড়ো হয়ে তারপর থাকে, ওই কাপড় কিন্তু শুকাইতে অনেক সময় লাগে। কারণ কি, কারণ তুমি তো সারফেসটা বাড়ায় দিচ্ছ না, যখন সারফেসটা বাড়ায় দিচ্ছ, মেলে দিচ্ছ, মেলে দেওয়ার ফলে কি হচ্ছে, ওই যে সারফেস যখন অনেক বেশি হয়ে গেছে তখন ওই সারফেস থেকে তো কণাগুলো বাষ্পে পরিণত হওয়া সহজ, তাই না? কিন্তু তুমি যদি একদম এক জায়গায় জড়ো করে রাখো সেটা কিন্তু অনেক কঠিন। সো একই একই কথা, ধরো একই পরিমাণ পানি তুমি যদি ছিটায় দাও আর যদি একটা গ্লাসে জড়ো করো, তাহলে কিন্তু গ্লাসের পানি কমতে অনেক সময় লাগবে, কিন্তু যেগুলো ছিটায় দিচ্ছ সেগুলো কিন্তু সারফেস এরিয়া অনেক বড় হয়ে যাওয়ার কারণে ওই উপরিতলগুলা থেকে পানি বাষ্পে বেশি বেশি পরিণত হতে থাকবে। ঠিক আছে, তোমরা কি আসো না হারাই গেছো? ঠিক আছে ভাইয়া, কেমিস্ট্রি ক্লাস হচ্ছে আর এখানে আপনি, এটা কোনো কথা? হ্যাঁ, কেমিস্ট্রি তো পড়াচ্ছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, গেল। ঠিক আছে, হ্যাঁ, এগুলা এগুলা কেমিস্ট্রির পড়া হইলেও কথাগুলো একটু লেখা থাকলে ভালো হতো। সব কথাই প্রায় লেখা আছে, কিন্তু শোনো, এখানে যে কথাগুলো বলছি এগুলা সবগুলা যে তোমাদের পরীক্ষার জন্য লাগবে বা বইতে যে সব কথা আছে এরকমটা না। তো এই কারণে আমি হচ্ছে যেই জিনিসগুলো পরীক্ষার জন্য লাগবে সেগুলো সবই লেখা আছে, ওটা নিয়ে চিন্তা করো না। আর এই জিনিসগুলো জাস্ট একটু বুঝে রাখো, বুঝে রাখলেই হবে। এগুলা ওই মানে পরীক্ষায় লাগবে না, তো যখন তুমি আবার নোট খাতা দেখবা পরীক্ষার আগে তখন এই ইনফরমেশনগুলো না জানলেও পরীক্ষায় কোনো হ্যাম্পার হবে না, কিন্তু জাস্ট প্রথমবারের জন্য জানছো, এগুলো মাথায় থেকে গেলে ভালো, এই আর কি। গেল। আচ্ছা, এইবার আসো তাহলে দেখো, বাষ্পায়নের কারণে যে ঠান্ডা হয় এটা আমরা কিন্তু ক্লিয়ার বুঝছি যে ভাই বাষ্পায়ন যখন হচ্ছে তখন ওই যে উচ্চ গতিশক্তি সম্পন্ন কণাগুলো যখন বের হয়ে চলে যাচ্ছে তখন কিন্তু ওই টোটাল গ্যাসের গতিশক্তিটা কমে যাচ্ছে এবং যার ফলে টেম্পারেচারটা কমে যাচ্ছে বা ওইটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে আসো একটু আমরা ইয়াটা পড়ি, এই লেখাটা একটু পড়ি, ফর্মাল লেখাটা পড়ি। যখন কোনো তরল, আমি যেখানে আঙুল দিব জাস্ট ওইটুকু পড়বা, হ্যাঁ। যখন কোনো তরল, দেখো, যখন কোনো তরল বাষ্পে পরিণত হয় তখন তার অবস্থার পরিবর্তনের জন্য কিছু লীন তাপ, হ্যাঁ লীন তাপ মানে কি, লীন তাপ মানে হচ্ছে সুপ্ত তাপ, সুপ্ত তাপ, সুপ্ত তাপ,
কিছু সুপ্ত তাপের প্রয়োজন হয়। সো এই সুপ্ত তাপ রিলেটেড জিনিসপত্র কিন্তু এন্ট্রপি ওই টপিকের মধ্যে পড়ছো, তাপগতিবিদ্যা অধ্যায় সাইকেল 4-এ কিন্তু ওই অধ্যায়টা পড়ানো হয়েছে তোমাদের। সো যারা এখনো করো নাই ওটা করে ফেলো। সো এটা আমি সহজ করে যদি বলি, লিন তাপটা কি, যে কোনো একটা যখন ফেজ পরিবর্তন হয় তখন কিন্তু ওই পদার্থটার একটা এনার্জি গ্রহণ করতে হয়, ওই এনার্জিটাকে আমরা বলছি সুপ্ত তাপ বা লিন তাপ বা ল্যাটেন্ট হিট বলে এটাকে। এটাকে হচ্ছে ল্যাটেন্ট হিট বলে, ল্যাটেন্ট হিট বলে, ল্যাটেন্ট হিট। সো যখন মনে করো পানি আছে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসের পানি আছে, এইটাকে আমি চাই মনে করো 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত করতে। তো তাহলে আমাকে এখানে ওইরকম লিন তাপ দেওয়া লাগবে বা ল্যাটেন্ট হিট দিয়ে তারপরে হচ্ছে এটাকে বাষ্পে পরিণত করা লাগবে, মানে অবস্থার পরিবর্তনের জন্য যে তাপটা দেওয়া লাগে। সো বাইরে থেকে ওই তাপ সরবরাহ করা না হলে তরল তার নিজের দেহ থেকে এবং পারিপার্শ্বিক বস্তু থেকে ওই তাপটা সংগ্রহ করে বাষ্পে পরিণত হয়। এর ফলে ওই তরল এবং পারিপার্শ্বিক বস্তু ঠান্ডা হয়ে যায়। দেখো কি চমৎকার কথা। কি বললো এখানে ভাই? এইখানে যেটা বললো যে যখন আমাদের বাষ্পীভূত হয়ে যাচ্ছে, বাষ্পীভূত কারা হচ্ছে? যাদের গতিশক্তি বেশি। তো ওই গতিশক্তি অর্জন করার জন্য আলটিমেটলি ও গতিশক্তি বেশি পাইছে কার কাছ থেকে? ওই তরল থেকে পাইছে, বা ধরো পারিপার্শ্বিকের কোনো একটার প্রভাবে পাইছে। এগুলো আমরা সামনের এক্সাম্পলে বেশ আলোচনা করব। সো ওই যখন গতিশক্তি মানে একটা কণা যখন গতিশক্তি অর্জন করছে, সেই গতিশক্তিটা কিন্তু হয় তরলের ভিতর থেকে সে অর্জন করছে অথবা বাইরে কারো সংস্পর্শ থেকে সে গতিশক্তিটা অর্জন করছে। সো এই গতিশক্তিটা অর্জন করার পরে যখন সে তরল থেকে বের হয়ে গেল, তখনই কিন্তু আমাদের তরলটা ঠান্ডা হয়ে গেল বা ওই পারিপার্শ্বিকটা ঠান্ডা হয়ে গেল। সো ওই কথাটাই এখানে বলছে যে বাইরে থেকে যদি আমরা ওই তাপটা সরবরাহ না করি, এই যে সুপ্ত তাপটা লাগবে পানি থেকে বাষ্পে পরিণত হওয়ার জন্য, যে সুপ্ত তাপটা লাগবে, এটা যদি আমি চুলায় জাল দেওয়ার মাধ্যমে সরবরাহ না করে জাস্ট রেখে দেই একটা জায়গায়, সো শতবাষ্পীভবন প্রক্রিয়ায় তো পানিটা বাষ্পে পরিণত হচ্ছে। সো যখন পানি থেকে বাষ্পে পরিণত হবে তখন তো একটা তাপ নেওয়া লাগবে। তাহলে এই তাপটা ও পাবে কার কাছ থেকে? এই তাপটা তো কারো না কারো কাছ থেকে তার গ্রহণ করতে হবে। ওই গ্রহণটা করার সময় কিন্তু তরল ঠান্ডা হয়ে যাবে অথবা পারিপার্শ্বিকের যে বস্তুগুলো আছে সেগুলো ঠান্ডা হয়ে যাবে। ভাই এগুলার কিছু এক্সাম্পল দিই। দেখো এখানে অনেকগুলো এক্সাম্পল আছে। তুমি দেখবা হাতে যখন স্পিরিট ঢালা হয়, স্পিরিটটা কিন্তু খুবই ঠান্ডা মনে হয়। কারণ কি? স্পিরিট এটা দেখা যায় একটা উদ্বায়ী পদার্থ, খুব সহজেই সেটা হচ্ছে তরল থেকে, মানে রুম টেম্পারেচারে রাখলেই সেটা হচ্ছে তরল থেকে বাষ্পে পরিণত হয়ে যায়। তো যখন তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, সেটার জন্য যে প্রয়োজনীয় তাপশক্তিটা তার দরকার, ও হচ্ছে আমাদের হাত থেকে সেটা গ্রহণ করে, যার ফলে আমাদের হাতটা কিন্তু তখন ঠান্ডা বলে মনে হয়। তারপরে দেখো, জ্বর হলে কপালে পট্টি দেওয়া হয়। যখন জ্বর হচ্ছে, গা গরম, তখন আমরা কি করি? একটা কাপড় নিয়ে কাপড়টা ভিজায় তারপরে হচ্ছে কপালের উপরে দিয়ে রাখি, আমাদের একটু ঠান্ডা লাগে। সো এখানে কি হচ্ছে? এখানেও সেই একই কাহিনী। যে কি হলো ভাই? এই ইয়াতে ওয়েব অ্যাপে কি জানি একটা হইলো। আচ্ছা যাই হোক, সব ঠিকঠাক আছে তো ভাই? ওকে, না ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা তোমরাও দেখছো না, আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, তো জ্বর হলে যেটা হয়, জ্বর হলে যেটা হয় যে আমরা যখন কপালে পট্টি দিচ্ছি তখনও কিন্তু দেখো ওই যে পানিটা, ভিজা একটা কাপড়, তো ভিজা কাপড়টা যখন শুকাবে, অর্থাৎ ওই কাপড়টার ভিতরে যে পানিটা আছে এটা যখন বাষ্পীভূত হবে, তখন কিন্তু বাষ্পীভবনের জন্য যে এনার্জিটা দরকার এটা সে কার কাছ থেকে গ্রহণ করবে? সেটা কিন্তু পারিপার্শ্ব থেকে গ্রহণ করবে। সো আমাদের এই যে কপালটা তখন অনেক বেশি গরম। সো ওই কপালের থেকে হিটটা নিয়ে কিন্তু দেখা যাবে ওই যে পট্টিটার ভিতরে যে পানির কণাগুলো আছে সেগুলো তখন বাইরে বের হয়ে চলে যাবে, এবং যার ফলে আমাদের এখান থেকে যেহেতু হিট সরায় নিছে, এর ফলে আমাদের কপাল কিন্তু তখন ঠান্ডা হয়ে যাবে। আবার বলছি, দেখো যখন হচ্ছে কাপড় আমরা ভিজায়ে এই কপালের উপরে দিচ্ছি, তখন কি হয়? তখন ওই যে পানির ভিতর, মানে ওই পট্টির উপরে যে পানির অণুগুলো আছে, সেই পানির অণুগুলা কিন্তু দেখা যায় কপাল থেকে তাপশক্তি গ্রহণ করে উচ্চ গতিশক্তি সম্পন্ন হয় এবং সেগুলো বাষ্পে পরিণত হয়ে যায়। সো বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পট্টিটা দেখা যাবে শুকায় যাবে, কিন্তু আমাদের এই কপালের হিট কিন্তু সেটা সরায় নিচ্ছে। গেল। তারপর আসো গ্রীষ্মকালে উত্তপ্ত রাস্তা, ঘরের মেঝে এবং বাড়ির ছাদে কিন্তু পানি দেওয়া হয়। সো পানি ছিটায় দিলে যেটা হয়,
ওই যে পানি যখন শুকায় যাবে তখন ওই পানিটা শুকায় যাওয়ার জন্য বা পানিটা বাষ্প হওয়ার জন্য তো পানির কিছু এনার্জি লাগে, সেই এনার্জিটা কিন্তু সে ঘরের চাল যে গরম, সে গরম ঘরের চাল থেকে সেই পানিটা তাপ গ্রহণ করবে। বা উত্তপ্ত রাস্তার উপরে যখন পানির ফোঁটা রাখা হবে, ধরো এইটা হচ্ছে আমাদের সেই উত্তপ্ত রাস্তা, এইটা হচ্ছে সে উত্তপ্ত রাস্তা, এর উপরে মনে করো একটা পানির ফোঁটা আছে। সো এই পানির ফোঁটাটা কি করবে, এই উত্তপ্ত রাস্তা থেকে সে হিট গ্রহণ করে তখন দেখা যাবে সেটা বাষ্পে পরিণত হয়ে গেল। অর্থাৎ প্রয়োজনীয় যে তাপশক্তিটা গ্রহণ করা লাগবে সেটা সে ঘরের চাল, এর ক্ষেত্রে ঘরের চাল থেকে বা উত্তপ্ত রাস্তায় ফেললে উত্তপ্ত রাস্তা থেকে সে ওই এনার্জিটা গ্রহণ করে বাষ্পে পরিণত হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো ভিজা জামা কাপড় গায়ে শুকালে সর্দি হয়। সো ভিজা জামা কাপড় যখন আমরা গায়ে জড়ায় থাকি অনেকক্ষণ থাকে, তখন কিন্তু এই ভিজা কাপড় যদি শুকাতে চায় তাহলে তো বাষ্প হওয়া লাগবে। সো পানি বাষ্প হতে গেলে এনার্জি নেওয়া লাগবে। এনার্জি কোত্থেকে নেবে, আমাদের বডি থেকে নিবে। সো যখন এই এনার্জি বডি থেকে নেয় আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা লাগলে তখন আস্তে আস্তে দেখা যায় সর্দি লাগা শুরু করছে। তারপর আসো ঘামে ভেজা শরীর ফ্যানের বাতাসে ঠান্ডা হয় কেন। গায়ে যে ঘামটা থাকে, আমরা যখন এই ঘামটা যখন ফ্যান যখন চলতে থাকে তখন কিন্তু ফ্যানের বাতাসের প্রভাবে আমাদের ধরো হাতের উপরে হাত ধরো ঘামে ভিজে আছে, সো বাতাসের প্রভাবে যেটা হয় চারপাশ থেকে জলীয় বাষ্পগুলো সরে যায়। সো উপরে যখন ফাঁকা জায়গা তখন কিন্তু পানির যে অণুগুলো আছে বা ঘামের যে কণাগুলো আছে সেগুলো কিন্তু বাষ্পে পরিণত হয়ে যাওয়া সহজ হয়। তো যখন ঘামের কণাগুলো বাষ্পে পরিণত হচ্ছে তখন তার এনার্জি গ্রহণ করা লাগে, সেই এনার্জিটা সে হাত থেকে গ্রহণ করে। বুঝতে পারছো? সো ঘামের ক্ষেত্রেও কিন্তু ওই কেন ঘামে ভেজা শরীর ফ্যানের বাতাসে ঠান্ডা হয়, কারণ আমরা যখন আমাদের কি বলে হাত মনে করো একদম ঘামে ভেজা, তো এখানে যখন ফ্যানের বাতাস একটা বায়ু প্রবাহ আসছে তখন উপর থেকে যে জলীয় বাষ্পের কণাগুলো থাকে সেই জলীয় বাষ্পের কণাগুলো বাতাসের প্রভাবে সরে যায়। তাহলে উপরে তো জলীয় বাষ্প নাই, তাহলে খুব সহজেই দেখা যায় জলীয় বাষ্প হওয়াটা হতে পারবে। সো যখনই জলীয় বাষ্প হয়, পানি যখন জলীয় বাষ্প হবে তার তো এনার্জি গ্রহণ করা লাগবে, সেই এনার্জিটা সে হাত থেকে গ্রহণ করবে এবং যার ফলে আমরা কিন্তু ঠান্ডা অনুভব করব। একই কথা গরম চা কাপ থেকে যখন পিরিজে ঢালা হয় তখন দেখা যায় খুব দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছে। তার কারণটা কি, তুমি অনেকেই দেখবা যে অনেকে হচ্ছে চা খাওয়ার সময় দেখা যায় যে কাপে করে চা না খেয়ে পিরিচে ঢেলে তারপরে খায়। তো পিরিচে ঢালার মেইন সুবিধাটা হচ্ছে, দেখো চিন্তা করে যখন সারফেস এরিয়া বেড়ে গেল তখন কিন্তু বাষ্পীভবনটাও কি দ্রুত হবে না? আর বাষ্পীভবন যদি দ্রুত হয় তার মানে কি ওই তরলটা তত দ্রুত ঠান্ডা হতে থাকবে। ব্যাপারটা বুঝছো? তরল চা চা থাকলে চায়ের যে সারফেস এরিয়া যখন পিরিচে ঢালছো তখন কি চায়ের সারফেস এরিয়া অনেক বড় হয়ে গেল। সো যখন সারফেস এরিয়া বড় তখন কি বাষ্পীভবনটা দ্রুত হবে, আর যত তরলটা বাষ্পীভবন হতে থাকবে তত কিন্তু তরলটা ঠান্ডা হতে থাকবে, কারণ বাষ্পীভবন হওয়ার জন্য যে এনার্জি লাগে সেটা তরল থেকেই তো সেটা সে টান দিবে। সো এই হচ্ছে বাষ্পীভবনের কারণে ঠান্ডা হওয়ার কিছু উদাহরণ। সো এইবার আসো আমরা আস্তে আস্তে টপিকের মধ্যে ঢুকছি। এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি এগুলা কি ভাইয়া পরীক্ষায় সরাসরি লাগবে? পরীক্ষায় হুবহু ক নাম্বার প্রশ্নে অ্যান্সার করো, খ নাম্বারে অ্যান্সার করো, এগুলোর জন্য লাগবে না। কিন্তু সামনের টপিকগুলো একদম ফিল করার জন্য, বোঝার জন্য আগের টপিকগুলো একটু জানা দরকার আছে। এগুলা খুব বেসিক কথাবার্তা। সো দেখো জলীয় বাষ্পচাপ এই জিনিসটা কি? বাষ্পচাপ বাদ দাও, গ্যাসের চাপ এটা কি ছিল? গ্যাসের চাপ কি ছিল? একটা পাত্রের মধ্যে যখন গ্যাসের কণাগুলো থাকে তখন এই গ্যাসের কণাগুলা সবসময় তো তারা ছোটাছুটি করছে। গ্যাসের যে কণাগুলো থাকে এই গ্যাসের কণাগুলো সবসময় কি করছে, তারা ইতস্তত ছোটাফেরা করছে। তো যখন ছোটাছুটি করছে তখন এই পাত্রের দেয়ালে তারা যে একক ক্ষেত্রফলে বল দিচ্ছে বা পাত্রের দেয়ালে তারা যে চাপ দিচ্ছে সেটাকেই কিন্তু আমরা গ্যাসের চাপ বলতাম। তাহলে এখন গ্যাসের চাপ নিয়ে কথা হচ্ছে না, এখন বাষ্প চাপ নিয়ে কথা হচ্ছে। তাহলে চাপটা কি আর গ্যাস দিবে? না, চাপটা বাষ্প দিবে। সো একটা পাত্রের মধ্যে যদি জলীয় বাষ্প থাকে, একটা পাত্রের মধ্যে মনে করো কিছু জলীয় বাষ্প আছে, এই জলীয় বাষ্পটা পাত্রের দেওয়ালে যে পরিমাণ চাপ দিবে সেটাই হচ্ছে আমাদের জলীয় বাষ্প চাপ। খুব সহজ। তাহলে ওই সংজ্ঞাটা এখানে ফর্মালি বলছে, কোনো তরলকে একটা আবদ্ধ পাত্রে রেখে দিলে ওই পাত্র ক্রমশ ওই তরলের বাষ্প দ্বারা পূর্ণ হতে থাকে। ভাইয়া এটা আবার কি কথা? দেখো এটাই বলছি এতক্ষণ, যে আমরা যখন একটা তরল, ধরো কোনো একটা তরল এই পর্যন্ত আমরা রাখছি, হ্যাঁ, মনে করো এইখানে হচ্ছে আমাদের তরল আছে, এইখানে আছে হচ্ছে তরল, এই পাত্রের মধ্যে, এই পাত্রের মধ্যে তরল আছে। তো তরল রাখলে কি হবে, শতবাষ্পীভবন প্রক্রিয়ার ফলে কিছু কিছু পরিমাণে আমরা এখানে দেখব, গ্যাসের কণা দেখব, কিছু কিছু পরিমাণে বাষ্পের কণাগুলো এখানে থাকবে, তাই না? কিছু কিছু বাষ্পের কণা এখানে থাকবে। সো যখন বাষ্পের কণাগুলো এখানে থাকবে একটা সময় দেখা যাবে
একটা সময় দেখা যাবে যে এই উপরের অংশটা, পাত্রের তরল যতটুকু আছে তার উপরের অংশটা বাষ্প দিয়ে একদম ফুলফিল হয়ে গেছে, বাষ্প দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। সো বাষ্প দিয়ে পরিপূর্ণ হয়ে গেলে ওই বাষ্পটা যেই চাপটা প্রয়োগ করে দেওয়ালে, সেই চাপটাকে আমরা বলছি বাষ্পচাপ। খুব সহজ, এই পর্যন্ত কোনো কনফিউশন নাই, ইজি একদম। আচ্ছা, এইবার আসো, অনেক কিছু লেখা আছে, আগে আমার কথা শোনো, তারপরে হচ্ছে লেখা পড়ো। সো এই যে আমরা বললাম যে কিছু পরিমাণ বাষ্প যে পরিমাণ চাপ দিচ্ছে সেইটাকে আমরা বাষ্পচাপ বলছি। তো দেখা যায় একটা নির্দিষ্ট আবদ্ধ পাত্রে একটা নির্দিষ্ট পরিমাণ বাষ্পই সেখানে থাকতে পারে, অসীম পরিমাণ বাষ্প সেখানে আমি অ্যাকোমোডেট করাতে পারবো না। একটা এক্সাম্পল দিয়ে বলি, মনে করো আমার কাছে একটা গ্লাস আছে, মনে করো আমার কাছে একটা গ্লাস আছে। এই গ্লাসে আমি বলতো অসীম পরিমাণ পানি কি ঢালতে পারবো? আমার এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে ধরো 2 লিটারের পানি এখানে ধরতে পারে। আমি কি এখানে যতই চেষ্টা করি না কেন, আমি কি 5 লিটারের পানি এর মধ্যে ভরতে পারবো কখনো? কখনোই সম্ভব না। তো দেখা যায় এই গ্লাসের যেমন একটা ক্যাপাসিটি আছে যে ও হাইয়েস্ট এই গ্লাসটা 2 লিটার পর্যন্ত পানি সে গ্রহণ করতে পারবে, এর বেশি পানি সে এর মধ্যে রাখতে পারবে না। ঠিক একইভাবে একটা নির্দিষ্ট আয়তনের পাত্রের কথা তুমি যদি বলো, বা একটা নির্দিষ্ট স্থানের কথা তুমি যদি বলো, তাহলে সেই স্থানেও বাষ্প থাকার একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে। এর থেকে বেশি বাষ্প সেখানে রাখা পসিবল না, এর থেকে বেশি বাষ্প রাখা সেখানে পসিবল না। ঠিক আছে, একদম এই গ্লাসের এক্সাম্পলটার মতন, যে আমরা যেমন এখানে 2 লিটারের বেশি পানি যেমনি যতই চাপাচাপি করি কোনো লাভ নাই, ঠিক একইভাবে আমি এখানে একটা নির্দিষ্ট অঞ্চলে বাষ্প থাকারও একটা লিমিট আছে, ওই লিমিটের থেকে বেশি বাষ্প আমি কখনোই ওর মধ্যে ইনসার্ট করতে পারবো না। ঠিক আছে, এখন এই যে ম্যাক্সিমাম যেই বাষ্পটা থাকতে পারে কোনো একটা জায়গায়, সেই বাষ্পটাকে আমরা বলি সম্পৃক্ত বাষ্প। আর যদি তার থেকে কম পরিমাণ বাষ্প থাকে সেইটাকে আমরা বলি অসম্পৃক্ত বাষ্প। সবগুলো সংজ্ঞা লেখা আছে, চিন্তা করো না, যা পরীক্ষার জন্য লাগবে প্রত্যেকটা কথাই এই স্লাইডে লেখা আছে। আমার কথাটাকে ভালো মতন শোনো, ক্লাসের থেকে বুঝে যাও। সো কি বললাম, যে ম্যাক্সিমাম বায়ুতে বা একটা নির্দিষ্ট তাপমাত্রার বায়ুতে ম্যাক্সিমাম যতটুকু বাষ্প থাকতে পারে, যদি ততটুকু থাকে তাহলে সেই বাষ্পকে আমরা বলবো সম্পৃক্ত বাষ্প। আর যদি তার থেকে কম পরিমাণ বাষ্প থাকে সেইটাকে আমরা বলবো অসম্পৃক্ত বাষ্প। সো সম্পৃক্ত বাষ্প যেই চাপ দিবে সেটা হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ, আর অসম্পৃক্ত বাষ্প যে চাপ দিবে সেটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ। সো এই যে কথাগুলো বললাম এগুলাই চলো ফর্মালি আমরা একটু রিডিং পড়ি, পরের স্লাইডে দেওয়া আছে। সো জাস্ট আমি যেখানে মার্ক করব ওই জায়গার দিকে তাকাবা, অন্য কোনো দিকে তাকাবা না। শত বাষ্পীভবনের জন্য, শত বাষ্পীভবন মানে ওই যে ওই পানির যে বাষ্প হয়ে যাওয়া, শত বাষ্পীভবনের জন্য আবদ্ধ পাত্রটিতে বাষ্পের পরিমাণ যত বাড়তে থাকে বাষ্প চাপও তত বাড়তে থাকে। স্বাভাবিক না? বাষ্পের পরিমাণ যত বাড়বে বাষ্পের জন্য চাপও তো তত বাড়বে। সহজ কথা, কারণ যদি অণু থাকে একটা, সেটা যে চাপ দিবে, অণু যদি 10টা থাকে তাহলে আরো বেশি চাপ দিবে, ওটাই বলছে। কিন্তু বাষ্পের পরিমাণ বা বাষ্পচাপ অনির্দিষ্টভাবে বাড়তে পারে না। অর্থাৎ আমি যে আনলিমিটেড বাষ্পর মধ্যে ভরবো সেইটা পসিবল হয় না, অতিপৃক্ত বাষ্প আসবো, তো আনলিমিটেড বাষ্প সেখানে ভরা সম্ভব না। সো বাষ্পচাপটা যেটা বলছে অনির্দিষ্টভাবে বাড়তে পারে না, এটা একটা লিমিট থাকে। পরের লাইন দেখি, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট আয়তনের বদ্ধ পাত্রে কতটুকু জলীয় বাষ্প থাকতে পারবে তার একটা লিমিট আছে, তার একটা সীমা আছে। যখন পাত্রটা, বদ্ধ পাত্রটা সর্বোচ্চ পরিমাণ ওই বাষ্পটা ধারণ করে তখন বলা হয় পাত্রটা বাষ্প দিয়ে সম্পৃক্ত হয়ে গেছে। জিনিসটা এরকম, ধরো 2 লিটারের আমাদের কাছে যেই গ্লাসটা ছিল, যদি আমি হচ্ছে এর মধ্যে 2 লিটার পানি ভরি তাহলে কি একদম টইটম্বুর ভাবে পানিটা ভরে যাবে না? কানায় কানায় পানি পূর্ণ হয়ে যাবে। সো আমি তখন বলবো যে আমাদের এই গ্লাসটা পানি দ্বারা সম্পৃক্ত হয়ে গেছে। আর যদি এইরকম হয় যে না, আমাদের পানিটা হচ্ছে অর্ধেক খালি আছে বা অর্ধেক ভর্তি আছে বা 80% ভর্তি আছে, তাহলে আমরা বলবো যে এই গ্লাসটা পানি দিয়ে অসম্পৃক্ত আছে।
সম্পৃক্ত মানে হচ্ছে ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি সেটা ফুলফিল করে ফেলা, আর অসম্পৃক্ত মানে হচ্ছে তার থেকে কম পরিমাণে থাকা। আচ্ছা, তাহলে ওইটাই বললো এখানে যে সর্বোচ্চ যে পরিমাণ থাকতে পারে, সর্বোচ্চ যে পরিমাণ বাষ্প ধারণ করে, তখন এইটাকে বলা হয় পাত্রটি বাষ্প দ্বারা সম্পৃক্ত। এই অবস্থায় পাত্রটিতে যে পরিমাণ বাষ্প থাকে সেটাকে আমরা বলি সম্পৃক্ত বাষ্প। সম্পৃক্ত বাষ্প যে চাপ প্রদান করে তাকে সম্পৃক্ত বাষ্প চাপ বলে। সবগুলা কথাই কিন্তু সহজ। এই সংজ্ঞাটাই লিখবা, যখন সম্পৃক্ত বাষ্পের সংজ্ঞা বলবে তখন এই সংজ্ঞাটাই ফলো করবা। উপরেরটা অনেক কথাবার্তা, এগুলা হচ্ছে জাস্ট নিজের বোঝার জন্য, কিন্তু বইয়ের সংজ্ঞা আসলে বা যখন বলবে সম্পৃক্ত বাষ্প কাকে বলে তখন নিচেরটা লিখবা। কি বলছে একটু পড়ে দেখি। কনসেপ্ট তো বুঝছই। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানে, কেন নির্দিষ্ট তাপমাত্রা বলছে আমি একটু পরে ব্যাখ্যা দিব, সুন্দর করে ব্যাখ্যা দিব, এটা আছে। সো আপাতত মেনে নাও, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানে সর্বাধিক বাষ্প থাকলে উক্ত স্থানকে বাষ্প দ্বারা সম্পৃক্ত বলা হয় এবং উক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলে। ওই তো এটাই বললাম যে কোনো স্থানে ম্যাক্সিমাম যতটুকু থাকতে পারে ওই পরিমাণ বাষ্পকেই হচ্ছে সম্পৃক্ত বাষ্প বলে, এবং ওই সম্পৃক্ত বাষ্প যে চাপ প্রয়োগ করে তাকেই হচ্ছে সম্পৃক্ত বাষ্প চাপ বলে। সহজ। আর অসম্পৃক্ত কি? নির্দিষ্ট তাপমাত্রায় বদ্ধ পাত্রে সর্বোচ্চ যে পরিমাণ বাষ্প থাকতে পারে তার চেয়ে কম পরিমাণ বাষ্প থাকলে ওই বাষ্পকে অসম্পৃক্ত বাষ্প বলে। অসম্পৃক্ত বাষ্প পাত্রের দেওয়ালে যেই চাপ প্রদান করে তাকে অসম্পৃক্ত বাষ্প চাপ বলে। ঠিক আছে, একদম সহজ কথাবার্তা, কোথাও কোনো ভেজাল নাই। ঠিক আছে, ওকে, গুড। তাহলে সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্প এটা আমরা বুঝলাম। এইবার আসো একটু দেখে নেই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পচাপের পরীক্ষাটা। যে সম্পৃক্ত বাষ্পের আমরা কিছু বৈশিষ্ট্য ফাইন্ড আউট করতে চাই, অসম্পৃক্ত বাষ্পেরও আমরা কিছু বৈশিষ্ট্য ফাইন্ড আউট করতে চাই। তো সেইটার জন্য আমাদের কিছু এক্সপেরিমেন্ট করা লাগে। এক্সপেরিমেন্ট থেকেই আমরা ওই বৈশিষ্ট্যগুলোর ব্যাখ্যা দিতে পারবো। তো তারই সেরকমই একটা এক্সপেরিমেন্ট নিয়ে আমরা এখন কথা বলবো। তোমাদেরকে আমি একদম প্রথম ক্লাসে টরিসেলির পরীক্ষাটা একবার রিক্যাপ করছিলাম, মনে আছে? টরিসেলির পরীক্ষা, টরিসেলির পরীক্ষা দিয়ে আমরা ওই যে পারদ স্তম্ভের উচ্চতার সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করছিলাম। সো এই পরীক্ষাটা তোমার নিশ্চয়ই মনে আছে। আমি এই পরীক্ষাটা হচ্ছে আরেকবার এখানে ড্র করব এবং এটার মধ্যেই সম্পৃক্ত অসম্পৃক্তর ব্যাপারগুলো আছে, একটু খেয়াল করো। এইখানে মনে করো আমাদের এখানে হচ্ছে এই যে পাত্রটা দেখছো, এই পাত্রের মধ্যে পারদ ভর্তি, এগুলা খাতায় তুলে ফেলো সবই। আমরা কি করলাম, একটা নল নিয়ে আসলাম, একটা বদ্ধ নল, একটা বদ্ধ নলকে এর মধ্যে নিয়ে আসলাম। ঠিক আছে, একটা বদ্ধ নল এর মধ্যে নিয়ে আসলাম। সো নিয়ে আসার পরে কি দেখছিলাম আমরা? নিয়ে আসার পরে দেখছিলাম, আচ্ছা ভালো কথা, এটা বদ্ধ নল তো নিচের দিকটা বদ্ধ থাকে না, নিচের দিকটা হচ্ছে ইয়া থাকে। আমি এভাবে করে আঁকাই, দাঁড়াও, আমি একটু যদি এভাবে আঁকাই তাহলে মুভ করাতে পারবো পরে, নাইলে পরে মুভ করবে না। দাঁড়াও একটু এভাবে এঁকে নেই। খুবই চিকন একটা নল থাকে, কিন্তু আমি বোঝানোর সুবিধার জন্য বড় নল আঁকতেছি, একটু বড় নল আঁকলাম। আর এইখানে যে পানির অণুগুলো আঁকছিলাম এটা একটু উঁচু করে দিই। পানির অণু তো না, এগুলা কি ছিল? এগুলা ছিল পারদ। ঠিক আছে, তো এই পারদের মধ্যে আমরা যখন একটা নলকে এভাবে করে ডুবাই তখন আমরা কি দেখছিলাম বলতো? তখন আমরা দেখছিলাম যে পারদটা, এটা কিন্তু বায়ুশূন্য একটা নল ছিল। সো বায়ুশূন্য নলে কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত পারদটা উঠে গেছিল। এই মনে আছে এই কাহিনী? কেন উঠছিল? একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত পারদ উঠে গেছিল। কেন উঠছিল? কারণ আমাদের এই সারফেসের উপরে কিন্তু বায়ুমণ্ডল চাপ দিচ্ছিল, এবং যেহেতু এই নলের উপরে তখন কোনো বায়ু ছিল না, তাহলে এইখানে চাপ দেওয়ার কেউ নাই। তো দেখা গেছে এই বাইরে চাপ পড়ার কারণে এই ভিতর থেকে কিন্তু কণাগুলা উপরের দিকে উঠা শুরু করছে, বা ভিতরের দিকে পারদ হচ্ছে আস্তে আস্তে উপরে উঠতে শুরু করছে। আচ্ছা ভালো কথা। সো এইখানে কেন একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে এটা থেমে গেছিল? কারণ দেখা গেছে যে আমরা যদি এই পয়েন্টের কথাটা চিন্তা করি, এই পয়েন্টে কিন্তু ওই যে পারদের স্তম্ভ সেটা কিন্তু একটা ওজন বল প্রয়োগ করছিল, একটা চাপ দিচ্ছিল, এবং বায়ুমণ্ডলের যে চাপ সেটা তো পাত্রের দেয়ালে সব দিকে সমান সমানভাবে ছড়ায় পড়ছিল। সো এই সারফেসটার উপরেও কিন্তু একটা চাপ উপরের দিকে কাজ করছিল, যেটা বায়ুমণ্ডলীয় চাপের সমান। সো যখন এই ওজনের জন্য চাপ আর এই বায়ুমণ্ডলীয় চাপ
দুইটা সমান হয়ে গেছে তখনই কিন্তু এটা আর উপরের দিকে উঠে নাই। এবং এই উচ্চতাটা পরিমাপ করে এখানে কতটুকু চাপ প্রযুক্ত হয়েছিল বা ওজনের মানটা পরিমাপ করে আমরা বায়ুমণ্ডলের চাপটা পরিমাপ করছিলাম। এই মনে আছে 9-10-এর জিনিস এগুলা, এগুলা প্রথম ক্লাসেও দেখাইছিলাম এবং আরেকবার মনে করাই দিলাম। মনে আছে না? মনে আছে, থ্যাংক ইউ। সো এইখানে বলতো আমাদের এই জায়গায় কিন্তু শূন্য একটা স্থান থাকে। এইখানে যে অঞ্চলটুকু আছে এই অঞ্চলটুকু কিন্তু একটা শূন্য স্থান, এইটা কিন্তু আমাদের শূন্য স্থান। এখন আমরা একটা কাজ করব, সেটা কি? আমরা এখন যে কাজটা করব, আমরা এখানে একটা সিরিঞ্জ দিয়ে এর ভিতরে পানি প্রবেশ করাবো। এর ভিতরে আমরা একটু পানি প্রবেশ করাবো, এর ভিতরে একটা নল দিয়ে আমরা হচ্ছে পানি প্রবেশ করাবো, পানি। সো বলো তো পানি হালকা না পারদ হালকা? কোনটা হালকা, পানি না পারদ? পানি। তাহলে পানি যদি হালকা হয় তাহলে সেটা কি হবে? পারদের নিচে কি পড়ে থাকবে নাকি এটা আস্তে 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 উপরের দিকে উঠতে থাকবে? দেখা যাবে এই জায়গাতে সেই পানির কণাগুলো জমা হয়েছে আস্তে আস্তে, এখানে কিছু পানি জমা হচ্ছে, খুবই আস্তে আস্তে পানি দিতে থাকবো, এখানে পানি পুশ করতে থাকবো। ভাই পানি কেন পুশ করবেন? কারণ দেখো আমরা কিন্তু বাষ্প চাপ নিয়ে কথা বলছিলাম। বাষ্প কি? পানির বাষ্প নিয়ে যদি আমরা কথা বলি তাহলে কি পানি দিতে হবে এখানে? যদি আমি পানির বাষ্প নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করতে চাই তাহলে পানির বাষ্প নিয়ে এক্সপেরিমেন্ট করতে গেলে ভিতরে আমরা শূন্যটা না রেখে পানি দিয়ে দিলাম। সো পানি দেওয়ার সুবিধাটা কি হচ্ছে দেখো, খুব অল্প অল্প পরিমাণ পানি যখন ফোটায় ফোটায় আমি এখানে দিব তখন পানিগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে উপরে কিন্তু শূন্য স্থান ছিল। সো উপরে শূন্য স্থান থাকার ফলে যেটা হবে, এখানে পানিগুলা আস্তে আস্তে কি বাষ্পে পরিণত হতে থাকবে না? বাষ্পে পরিণত হতে থাকবে। এখন এই বাষ্প কি চুপচাপ বসে থাকবে নাকি বাষ্পটাও একটা চাপ প্রয়োগ করবে? শূন্য মাধ্যম যখন ছিল উপরে তখন কিন্তু এটা কোনো চাপ প্রয়োগ করতো না, কিন্তু যখন উপরে বাষ্প চলে গেছে এই বাষ্প তো আর বসে থাকবে না, বাষ্প কিন্তু এখন একটা চাপ দিবে। সো এই যে বাষ্পটা যখন চাপ দিবে তখন বলতো এই তরলের স্তম্ভটা কি আস্তে আস্তে উপরে উঠবে না নিচে নামবে? এটুকু আমার একটু জানাও তো। তখন আমাদের এই স্তম্ভটা কি উপরে উঠবে না নিচে নামবে? জাস্ট এটুকু আগে জানাও। তখন আমাদের স্তম্ভটা কি উপরে উঠবে না নিচে নামবে? এই যে পারদের স্তম্ভ এটা কি আরো উপরে উঠবে না নিচে নামবে? যদি উপরে বাষ্প জমা হতে থাকে নিচে নামবে। থ্যাংক ইউ। সো যদি নিচে নামতে থাকে তাহলে দেখা যাবে যে আমাদের যেই আগে হাইটটা ছিল এখন ওখানে কিছু পরিমাণ বাষ্প জমা করতে থাকার পরে দেখা যাবে এই বাষ্পটা এখন চাপ দিচ্ছে। সো এই বাষ্পের চাপের ফলে দেখা যাবে যে আমাদের এখনকার যে হাইটটা সেই হাইটটা কিন্তু কমে গেছে। এই হাইটটা একটা সময় পরে কমে গেছে। আচ্ছা, তো ভাই এই যে হাইটটা কমে গেল তাহলে আমি পানি দিতেই থাকি তাহলে এখানে হাইট কমতেই থাকবে। কিন্তু এরকমটা করা যায় না। যেটা দেখা যাবে ওই যে বলছিলাম না যে একটা নির্দিষ্ট স্থানের কিন্তু একটা নির্দিষ্ট লিমিট আছে, যেই লিমিটের বেশি ওইখানে বাষ্প থাকতে পারবে না। বাষ্প থাকারও কিন্তু একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে, ভ্যাপার হোল্ডিং ক্যাপাসিটি বা বাষ্প ধারণ ক্ষমতা বলে এটাকে। তো যখন দেখা যাবে যে এই জায়গাটা বাষ্প দিয়ে ভর্তি হয়ে গেছে তখন কিন্তু এখানকার যে পানিগুলা সেই পানিগুলা কিন্তু আর বাষ্পে পরিণত হতে পারবে না। দেখা যাবে সেখানে পানিই জমা হচ্ছে আস্তে আস্তে। এই জিনিসটা আমরা চাই না। আমরা কি চাই? আস্তে আস্তে করে যে আমরা পানির ফোঁটাগুলা দিচ্ছিলাম না, দেখা যাবে আরে কিরে একটা ফোঁটা সেটা আর বাষ্পে পরিণত হচ্ছে না। সো এটা যখন বাষ্পে পরিণত হবে না তখন আমি কি বুঝবো? উপরের অঞ্চলটা বাষ্প দিয়ে ভর্তি হয়ে গেছে, বাষ্প দিয়ে একদম ফুলফিল হয়ে গেছে। সো বাষ্প দিয়ে যেই জায়গাটা ভর্তি হয়ে গেল এইটাকে আমরা কিন্তু বলছিলাম সম্পৃক্ত বাষ্প। দেখো বুঝছো কিনা? সম্পৃক্ত বাষ্প কি ছিল? যে একটা জায়গায় ম্যাক্সিমাম যতটুকু বাষ্প থাকতে পারে তার থেকে বেশি বাষ্প তো আর থাকা পসিবল না। সো আমরা এখানে পানি দিচ্ছিলাম, পানি দিতে এখানে দেখলাম সবগুলা পানি বাষ্প হচ্ছে একটা পানির ফোঁটা দেখলাম আরে এটা তো আর বাষ্প হচ্ছে না। তার মানে কি উপরে বাষ্প জমার যে ক্যাপাসিটিটা ম্যাক্সিমাম যতটুকু বাষ্প ওখানে থাকতে পারে সেই বাষ্পটা ম্যাক্সিমাম হয়ে গেছে। তাহলে এর থেকে বেশি বাষ্প আর উপরে থাকতে পারে না। তাহলে এই বাষ্পটাকেই কিন্তু আমরা সম্পৃক্ত বাষ্প বলছিলাম।
ঠিক আছে, এই বাষ্পটাকে আমরা সম্পৃক্ত বাষ্প বলছিলাম। এখন এখন তাহলে দেখো যে আমাদের শুরুতে এই হাইটটা ছিল H1 এবং পরবর্তীতে পারদের হাইটটা হয়ে গেছে H2। তাহলে বলো তো বায়ুমণ্ডলীয় যে চাপ, আমরা যখন একদম শুরুতে খেলাধুলা শুরু করছিলাম, উপরে শূন্য মাধ্যম ছিল, তখন আমাদের এই যে বায়ুমণ্ডলীয় যে চাপ, এটা সমান সমান কিন্তু ছিল H1 rho g, H1 rho g, তাই না? এখনকার বায়ুমণ্ডলীয় চাপটা কত হচ্ছে? এখন বায়ুমণ্ডলীয় যেই চাপ সেটা সমান সমান, খেয়াল করে দেখো, এই পারদের স্তম্ভ একটা চাপ দিচ্ছে যেটা হলো H2 rho g, এবং উপরের বায়ুমণ্ডলীয় যে চাপ বা উপরের জলীয় বাষ্পের যে চাপ, সেই জলীয় বাষ্প কিন্তু একটা চাপ দিচ্ছে। এটাকে আমি F দিয়ে প্রকাশ করলাম, ক্যাপিটাল F দিয়ে প্রকাশ করলাম। তাহলে বলো তো PATM সমান কত ছিল? H1 rho g ছিল। এটা যদি আমি লিখি H1 rho g সমান সমান H2 rho g প্লাস F, তাহলে দেখো আমাদের যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, সম্পৃক্ত অবস্থায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, যেটা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ F, সেই F সমান সমান হচ্ছে H1 মাইনাস H2 rho g। দেখো তো বুঝছো কিনা এটুকু? সম্পৃক্ত জলীয় বাষ্পের যেই চাপ সেটা হচ্ছে H1 মাইনাস H2 rho g। তাহলে দেখো আমরা কিন্তু জলীয় বাষ্পের চাপ কত সেটাকে পরিমাপ করতে পারলাম। এই যে উপরে যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ সেটাকে পরিমাপ করতে পারলাম। হ্যাঁ, কেন সম্পৃক্ত? কারণ এক্ষেত্রে ম্যাক্সিমাম হয়ে গেছিল। সো যখন অল্প একটু ছিল, অলরেডি যখন অল্প একটু ছিল, আচ্ছা এইটা H1 না, এটা H1 না, এইটা হচ্ছে H1 একদম শুরুতে যেটা ছিল। তো ওইখানে তো আস্তে আস্তে পানিগুলা বাষ্পে পরিণত হচ্ছিল, হতে হতে বাষ্পগুলো জমা হওয়ার কারণে এটা চাপ দিচ্ছে, যার ফলে তখন পারদ স্তম্ভের চাপ এবং এই বাষ্পের চাপ দুইটা মিলে অ্যাটমসফেরিক প্রেসারকে ব্যালেন্স করছে। তো তাহলে এখান থেকে আমরা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যেটা সেটা পেলাম। কিসের ঘনত্ব? এই যে H2 rho g, মনে করো এই যে H1 rho g, এখানে রোটা কার ছিল? রোটা কার ছিল? আমাদের এই স্তম্ভের উচ্চতা নেওয়া, মানে এই স্তম্ভের ওজন নেওয়া লাগতো না? সো এই স্তম্ভের ওজন বের করার জন্য mg নেওয়া লাগছিল, এই m থেকে আসছিল রো ইন্টু আয়তন। সো এটা কার রো? এটা এইটার রো। একদম ফার্স্ট ক্লাসে এগুলো প্রমাণ দেখাইছিলাম, দেখে এসো। তাহলে এটা হচ্ছে পারদের রো, পারদের রো। আর H1 H2 কি? H1 হচ্ছে একদম শুরুতে যে হাইটটা ছিল পারদ স্তম্ভের সেইটা, আর H2 হচ্ছে সম্পৃক্ত বাষ্প হওয়ার পরে নতুন যে পারদ স্তম্ভের হাইট সেটা হচ্ছে H2। এটুকু বুঝছি। এটা কি পরীক্ষায় আসে? না, এটা বইতে আছে, এই জন্য দেখায় রাখলাম। পরীক্ষার জন্য অবজেক্টিভ এখান থেকে গুরুত্বপূর্ণ। জাস্ট কনসেপ্টগুলো দেখে রেখো যাতে করে অবজেক্টিভ পারো। ওকে, এইবার আসো আমরা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পের কিছু ফলাফল নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে স্থির আয়তনে বাষ্পের তাপমাত্রা পরিবর্তনের ফলে বাষ্পচাপ কিভাবে পরিবর্তন হয়। কি বলল? স্থির আয়তনে। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে কি, দেখো খুব মনোযোগ দিয়ে শুনো। আমরা এখন কিসের কিসের গ্রাফ আঁকবো? আমরা এখন স্থির আয়তনে তো আছেই, তাপমাত্রা পরিবর্তনের ফলে বাষ্পচাপ। সো এই দিকে থাকবে হচ্ছে বাষ্পচাপ, এই দিকে থাকবে হচ্ছে বাষ্পচাপ, আর এই দিকে থাকবে হচ্ছে আমাদের তাপমাত্রা, এই দিকে থাকবে হচ্ছে তাপমাত্রা। প্রথমে আমাকে একটু বলো তো দেখি, আদর্শ গ্যাসের জন্য এই গ্রাফটা কেমন হয়? পি ভার্সেস টি এর গ্রাফটা কেমন হয় আদর্শ গ্যাসের জন্য? মনে আছে? স্থির আয়তন যদি হয়, পিভি সমান সমান এনআরটি ছিল। সো পি সমান সমান এনআর বাই ভি, পুরাটা হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট স্থির আয়তন বলে। তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স কি একটা মূল বিন্দুগামী সরলরেখা ছিল না? এখন কথা হচ্ছে বাষ্প কি আসলে এটা মেনে চলবে? স্থির আয়তনে বাষ্পের তাপমাত্রা পরিবর্তনের ফলে বাষ্পচাপ। সহজ কথায় উত্তর হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্প যেটা থাকে সেই সম্পৃক্ত বাষ্পটা আদর্শ গ্যাসের কোনো সূত্র মেনে চলে না। সম্পৃক্ত বাষ্প আসলে কিভাবে কাজ করে এটা আমি একটু একদম ডিটেইলসে ব্যাখ্যা দিই। এই ব্যাখ্যাগুলো বইতে নাই, জাস্ট তোমাদের ব্যাখ্যা জানানোর জন্য এগুলো একটু ব্যাখ্যা করা। দেখো, শুনে রাখো, পরে তুমি যে কোনো মিসকনসেপশন হ্যান্ডেল করতে পারবা। দাঁড়াও, কিছু পানির লেয়ার একটু সুন্দর করে এঁকে নেই, এভাবে করে আঁকলে দেখতে ভাল লাগে। কয়েকটা পানির লেয়ার ঝা চকচকে করে একটু এঁকে নিই। ওকে, সো যাই হোক, এখানে হচ্ছে মনে করো আমাদের পানি আছে, ভালো পানি ভর্তি আছে। এখন
এইখানে পানির যে অণুগুলা ছিল, এই পানির অণুগুলা কিসে পরিণত হচ্ছে? বাষ্পে পরিণত হচ্ছে। সো বাষ্পে পরিণত হওয়ার ফলে উপরে কিন্তু বাষ্প জমা হয়েছে। তো আমাদের পুরো বাষ্পীভবনের প্রসেসের মধ্যে মনে আছে, এটা যদি একটা আবদ্ধ পাত্র হয় তাহলে কিন্তু দেখা যাবে কি, তাহলে দেখা যাবে যে একটা সময়ে পানি থেকে যে পরিমাণ বাষ্পে পরিণত হচ্ছে, একটা সময় দেখা যাবে যে ওই উপরের বাষ্পটা থেকে পানিতে আসার পরিমাণটা সমান সমান হতে থাকবে। অর্থাৎ পানি থেকে বাষ্প এবং বাষ্প থেকে পানি, এই কনভার্সনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছায় যাবে, সাম্যাবস্থায় চলে যাবে। দেখো একদম শুরুতে যখন উপরে শূন্য ছিল তখন কি হয়েছিল? তখন কিন্তু আস্তে আস্তে উপরে বাষ্প জমা হচ্ছিল, বাষ্প জমা হচ্ছিল, বাষ্প জমা হচ্ছিল, এবং অনেক বাষ্প যখন উপরে জমে গেছে তখন কিন্তু কিছুক্ষণ সময় পরে আবার বাষ্পগুলা, তাদের মধ্যে গতিশক্তি কমে তারা আবার পানিতে ফেরত আসছে। তো আমি যদি অনেকক্ষণ সময় ধরে একটা বদ্ধ পাত্রকে কিছু পরিমাণ পানি ভর্তি করে রেখে দেই, তখন দেখা যাবে এখান থেকে বাষ্পীভবনের যে রেট, এখান থেকে ঘনীভবনের রেট হচ্ছে একই রকম। অর্থাৎ একদম ওই যে তোমরা বিক্রিয়ার সাম্যাবস্থা পড়ছো না, যে বাম পক্ষ থেকে ডান পক্ষ যেই রেটে পাস হয়, ডান পক্ষ থেকে বাম পক্ষ সেই একই রেটে পাস হয়, এখানে সেই একই কাহিনী হবে। আমি যদি সহজভাবে লিখি, এখানে পানি যেটা, সেই পানিটা দেখা যাবে বাষ্পে পরিণত হচ্ছে এবং একই সাথে বাষ্পটা থেকে পানিতে পরিণত হবে। যারা একটু কেমিস্ট্রি টুকটাক পড়ছো তোমরা একটু বলো তো দেখি, এখানকার যে ডেল্টা এইচ, এইটা কি হওয়া উচিত? এখানকার আমাদের এই বিক্রিয়াটা যদি বলি, এটা কি আসলে বিক্রিয়া? তো আসলে বলা ঠিক না, ভৌত অবস্থার পরিবর্তন। সেই ভৌত অবস্থার পরিবর্তন যেটা, এইটা কি আসলে তাপ উৎপাদী নাকি তাপ হারি? আমরা সবাই জানি বাষ্পের কিন্তু এনার্জি বেশি থাকে, নাকি বরফের এনার্জি বেশি? বাষ্পের এনার্জি বেশি। কারণ তুমি দেখো বরফ যখন আসে সেটাকে তাপ দিয়ে কিন্তু গতিশক্তি করে তারপর তরলে পরিণত করতে হচ্ছে, আবার ওইটাকে তাপ দেওয়ার পরে কিন্তু ওই তরলটার মধ্যে গতিশক্তি বৃদ্ধি করে সেটা বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে বাষ্পের এনার্জি কিন্তু সবচেয়ে বেশি দুইটার মধ্যে, ওই তিনটার মধ্যে। তাহলে এটার এনার্জি কম, এটার এনার্জি বেশি। পানির এনার্জি কম, বাষ্পের এনার্জি বেশি। তাহলে এটার বেশি হতে গেলে পরিবেশ থেকে কি তাপ হরণ করে বাষ্পটা নিবে না? তাহলে এটা একটা তাপহারী বিক্রিয়া বা তাপহারী প্রক্রিয়া। তাহলে তাপহারী যদি হয় তাহলে এটা হচ্ছে প্লাস দিয়ে আমি এটাকে প্রকাশ করতে পারি, প্লাস দিয়ে এটাকে প্রকাশ করতে পারি। এখন আমাকে একটু বলো তো, যখন এটা সাম্যাবস্থায় আছে এই সাইনটা মানে কি? যে পরিমাণ পানি থেকে বাষ্প হচ্ছে সেই পরিমাণ কিন্তু বাষ্প থেকে পানি হচ্ছে, এবং এই প্রক্রিয়াটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া বা তাপহারী প্রক্রিয়া। এখন আমাকে বলো তো দেখি, আমাকে বলছে তাপমাত্রার পরিবর্তনের ফলে বাষ্পচাপ কেমন হবে? তাপমাত্রার পরিবর্তনের ফলে বাষ্পচাপ কেমন হবে? তো এইখানে এই উপরের বাষ্পটা, এই বাষ্পটাকে আসলে সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত বলো তো? এই উপরের বাষ্পটা এটা কি সম্পৃক্ত না অসম্পৃক্ত? দেখো উপরের বাষ্পটা যদি অসম্পৃক্ত হতো, সাপোজ এটা যদি অসম্পৃক্ত হতো, তাহলে কিন্তু এখান থেকে কোনো জলীয় বাষ্প পানিতে আসার দরকার ছিল না। এখান থেকে জলীয় বাষ্প কেন পানিতে আসছে? কারণ উপরে ভ্যাপার ধরে রাখার মতন আর জায়গা নাই। সো ওকে পানিতে আসতেই হচ্ছে। এখানে যদি নতুন করে 2 গ্রাম তরল বাষ্পে যায়, তাহলে অবশ্যই 2 গ্রাম বাষ্পকে পানিতে আসতে হবে, কারণ ওখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেটা ছিল সেটা ফুলফিল হয়ে গেছে, এর থেকে বেশি আর থাকতে পারছে না। এই কারণেই কিন্তু এটা সম্পৃক্ত, এটা কিন্তু অসম্পৃক্ত না। কারণ অসম্পৃক্ত যদি হইতো তাহলে কিন্তু যাচ্ছে, যাক, ফেরত আসার কোনো দরকার ছিল না। ফেরত আসছে কেন? কারণ উপরে জায়গা নাই আর। তাহলে এই যে পানিটা, এটা কিন্তু সম্পৃক্ত একটা, উপরে যে বাষ্পটা, এই বাষ্পটা কিন্তু একটা সম্পৃক্ত বাষ্প। এখন তাইলে বলো তো, লা শাতেলিয়ের নীতি তোমাদের মনে আছে না? বলো তো দেখি, যদি টেম্পারেচার বাড়ানো হয়, টেম্পারেচার বাড়ানো হয়, বলো তো দেখি টেম্পারেচার বাড়ালে তাপহারী বিক্রিয়া কোন দিকে অগ্রসর হবে? টেম্পারেচার বাড়ালে এটা কি বাষ্পে বেশি পরিণত হবে না বাষ্প থেকে পানিতে যাবে? বিক্রিয়া কি সামনের দিকে অগ্রসর হবে না পিছনের দিকে অগ্রসর হবে যদি টেম্পারেচার বাড়ানো হয়? শ্রেয়ান সাহা, সামনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ আমি যখন এই যে টেম্পারেচারটাকে বাড়াবো, তখন আমাদের ওই যে লাসাতেলের নীতি কি বলে, যে বাহ্যিক যে প্রভাবকটা আমরা দেই বা নিয়ামক যেটা দেই, সেটার পরিবর্তনের ফলাফলটাকেই প্রশমিত করে। বিক্রিয়াটা এমন দিকে অগ্রসর হয় যে বাহ্যিক নিয়ামক যেটা আমি দিলাম সেটার যে প্রভাব সেটাকেই প্রশমিত করবে। অর্থাৎ টেম্পারেচার বাড়ালে টেম্পারেচার কমাইতে চাইবে।
তাহলে এটা যেহেতু তাপহারী বিক্রিয়া, তাহলে টেম্পারেচার কমানোর জন্য কিন্তু সেটা সামনের দিকে অগ্রসর হবে। ঠিক আছে, যারা বোঝো নাই লাসাতেলের নীতিতে একটু গ্যাপ থাকতে পারে। দেখো মেইন আইডিয়াটা হচ্ছে টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে এখানে বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে, সোজা কথা। আবার বলছি, তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া কি হয়? টেম্পারেচার কমে যায়। কারণ এই যে দেখো, ওই যখন পানি থেকে বাষ্প হয়ে যাচ্ছে, বাষ্প তো হিটটাকে নিয়ে নিল, তাহলে পরিবেশ থেকে যখন নিবে তখন কি টেম্পারেচার কমে যাবে না পরিবেশের? তাহলে টেম্পারেচার যখন বাড়াবো, লাসাতেলিলের নীতি অনুযায়ী বিক্রিয়া এমন দিকে যেতে হবে যাতে টেম্পারেচার কমে যায়। তাহলে টেম্পারেচার কমবে কখন? যখন পানি থেকে সেটা বাষ্পে পরিণত হবে। কারণ বাষ্প হতে গেলে কিন্তু পরিবেশ থেকে টেম্পারেচার সে নিয়ে তারপরে চলে যাচ্ছে। ওকে, সো এটা ক্লিয়ার। পানি থেকে বাষ্পে পরিণত হওয়ার পরিমাণটা তখন বাড়বে, বাষ্পে পরিণত হওয়ার মানে বাষ্পে কনভার্ট হওয়ার টেন্ডেন্সিটা তখন বাড়তে থাকবে। এখন তাইলে তার মানে আমি দেখলাম টেম্পারেচার যদি বাড়ে তাহলে বাষ্পের পরিমাণ বাড়ে। কি বাষ্প? সম্পৃক্ত বাষ্পের পরিমাণ বাড়ে, সম্পৃক্ত বাষ্পের পরিমাণ বাড়ে। টেম্পারেচার বাড়লে সম্পৃক্ত বাষ্পের পরিমাণ বাড়বে। তাহলে বলো তো, সম্পৃক্ত বাষ্পের যখন পরিমাণ বাড়বে, সম্পৃক্ত বাষ্পের যখন পরিমাণ বাড়বে তখন এই বাষ্পচাপটা কি হবে? সম্পৃক্ত বাষ্পচাপটা তখন কি হবে? সম্পৃক্ত বাষ্পচাপটা তখন কি হবে? কমবে না বাড়বে? কমবে না বাড়বে বলো তো? সম্পৃক্ত বাষ্পের পরিমাণ যখন বাড়বে, অর্থাৎ বাষ্পের কণা যখন বেড়ে গেছে, তখন আমাদের ধাক্কাধাক্কির ফলে, পাত্রের দেওয়ালে ধাক্কার ফলে সেই সম্পৃক্ত বাষ্পচাপ যেটা, সেই বাষ্পচাপটাও তখন বেড়ে যাবে। সিম্পল। ঠিক আছে। আচ্ছা, একজন বলতো তাপহারী বিক্রিয়া কেন? দেখো ওই যে তাপহারী বিক্রিয়াতে কি হয়, পরিবেশ থেকে তাপ হারায় যায়। তাহলে বাষ্প তো উচ্চ বা বাষ্পের এনার্জি তো বেশি। সো পানি যখন বাষ্পে পরিণত হবে তখন বাষ্প কিন্তু পরিবেশ থেকে এনার্জি নিয়ে তারপরে সে বাষ্পে পরিণত হবে। সো পরিবেশের তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে, সো বা পরিবেশের তাপশক্তি কমে যাচ্ছে, এই জন্য তাপহারী। ওকে, সো তাহলে দেখো টেম্পারেচার বাড়লে দেখলাম সম্পৃক্ত বাষ্পচাপটা বাড়ে। তো এই ক্ষেত্রে যে গ্রাফটা হয়, এই ক্ষেত্রে যে গ্রাফটা হয়, গ্রাফটা এইরকম। গ্রাফটা নিয়মিতভাবে পরিবর্তন হয় না, গ্রাফটা একটু এইভাবে করে এক্সপোনেনশিয়ালি এটা বাড়তে থাকে। এটার যে গ্রাফটা, সেই গ্রাফটা এক্সপোনেনশিয়ালি এভাবে করে বাড়তে থাকে। এবং এই টেম্পারেচার বাড়তে 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 একটা সময় দেখা যায়, একটা সময় দেখা যাবে যে এটা তো একটা সম্পৃক্ত বাষ্প ছিল, সম্পৃক্ত বাষ্প ছিল। তো টেম্পারেচার বাড়াতে 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 চিন্তা করো তো একটা সময় কি হবে। একটা সময় দেখা যাবে এখানকার যেই পানিগুলো আছে সেই পানিগুলা তারা সবগুলা বাষ্পে পরিণত হয়ে যেতে পারে। কারণ টেম্পারেচার যত বাড়াচ্ছি তত কিন্তু পানি থেকে বাষ্পের পরিমাণটা বাড়তে থাকবে। আমি এখানে পানি অনেক বেশি নিয়ে নিছিলাম, এই জন্য বোঝাটা একটু কঠিন মনে হতে পারে। একটা কাজ করি, পানির পরিমাণ একটু কমাই দিই, তাহলে হয়তো চিন্তা করতে সহজ হবে। একটু দাঁড়াও, পানির পরিমাণটা কমাই দিই। এই যে দেখছো পানি কত কম। ওকে, সো এইখানে পানির যে পরিমাণটা, সেই আমি যত তাপ দিতে থাকবো একটা সময় দেখা যাবে সবগুলো পানি কিন্তু বাষ্পে পরিণত হয়ে গেছে। এবং তারপরেও যদি আমি তাপমাত্রা বাড়াতে থাকি, বলতো আমরা কি দেখলাম, তাপমাত্রা যত বাড়াবো তত কিন্তু ওইখানে বাষ্প ধারণ ক্ষমতাটা বাড়তে থাকে। তাপমাত্রা বাড়ালে, তাপমাত্রা বৃদ্ধি করলে, তাপমাত্রা বৃদ্ধি করলে বাষ্প ধারণ করার ক্ষমতা বাড়ে। কই ভাইয়া, বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে কেন? এই যে এখানেই দেখলাম না যে যখন তাপমাত্রা বাড়াচ্ছি, আগে এটা যতটুকু বাষ্প ধারণ করতে পারতো এখন কি তার থেকে বেশি পরিমাণ বাষ্প ধারণ করতে পারে। সো তুমি এভাবে তাপমাত্রা যত বাড়াবা বাড়াবা বাড়াবা, একটা সময় কি হবে দেখো, একটা সময় ভাইয়া এরকম হবে না যে আমাদের টেম্পারেচার বাড়াতে বাড়াতে এখানে যে বাষ্পটা ছিল বা পানি ছিল সম্পূর্ণটাই বাষ্পে পরিণত হয়ে গেছে। ধরো টেম্পারেচার করে ফেলছো তুমি কত ডিগ্রি, ধরলাম আমি হচ্ছে টেম্পারেচার করে ফেলছো যখন 105 ডিগ্রি সেলসিয়াস, সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, লিখুন এগুলা। 105 ডিগ্রি সেলসিয়াস যখন টেম্পারেচার হয়ে গেছে তখন দেখা গেছে সম্পূর্ণটুকুই আমাদের বাষ্পে পরিণত হয়ে গেল, পুরাটা পানি বাষ্পে পরিণত হয়ে আছে। এখন আমি যদি টেম্পারেচার আরও বাড়ায় ধরো 120 ডিগ্রি সেলসিয়াস করি, বলো তো পাত্রের মধ্যে কি আর নতুন করে বাষ্প তৈরি হওয়ার কোনো জায়গা আছে? কারণ সম্পূর্ণ পানিটাই তো এখন বাষ্পে পরিণত হয়ে গেছে। 105 ডিগ্রি সেলসিয়াস যখন দিয়ে ফেলছি তখন পুরো পানিটা আমাদের কি হয়ে গেছে, পুরা পানিটা বাষ্পে পরিণত হয়ে গেছে। দেখো পুরা পানিটা বাষ্পে পরিণত হয়ে গেছে। এরপরে আমি যখন টেম্পারেচার আরও বাড়াবো, আরও বাড়াচ্ছি, তখন
টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে কি হয়, বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে। তো এই জায়গারও বাষ্প ধারণ ক্ষমতা বাড়বে, কিন্তু নতুন বাষ্প কিন্তু আর অ্যাড হবে না, কারণ নতুন বাষ্প তো আর নাই, পানি তো সব শুকায় গেছে, নতুন আর বাষ্প তো আসার জায়গা নাই। তাহলে তখন যেটা হবে যে আস্তে আস্তে বাষ্পটা তখন অসম্পৃক্ত হতে থাকবে। টেম্পারেচার যত বাড়াতে থাকবো ওই সম্পৃক্ত বাষ্পটা আস্তে আস্তে তখন অসম্পৃক্ত হতে থাকবে। দেখো এটা বুঝছো কিনা, আমি আরেকবার বলছি। দেখো আমরা তাপমাত্রা যত বাড়াচ্ছিলাম দেখছিলাম হ্যাঁ এখানে পানি ছিল, সো এখানে টেম্পারেচার যত বাড়াচ্ছিলাম আস্তে আস্তে বাষ্পের পরিমাণ বাড়ছিল, তার মানে বাষ্প ধারণ ক্ষমতা বাড়ছে। সো আগে যদি বাষ্প ধারণ ক্ষমতা 2 কেজি থাকতো বা ধরো 20 গ্রাম থাকতো, টেম্পারেচার যত বাড়াচ্ছি আস্তে আস্তে বাষ্প 30 গ্রাম হলো, 40 গ্রাম হলো, এরকম বাষ্প আমি হচ্ছে ওখানে ধারণ করে আছে। এখন দেখা গেল আমাদের ওই স্থানে সম্পূর্ণ পানিটাই বাষ্পে পরিণত হয়ে গেছে। তখন দেখা গেল আমাদের বাষ্প আসেই হচ্ছে 40 গ্রাম। বাষ্প আসে কতটুকু, সম্পূর্ণ বাষ্প আসেই হচ্ছে 40 গ্রাম। 40 গ্রামের বেশি বাষ্প এই রুমে ছিলই না, এই ঘরের মধ্যে 40 গ্রামের বেশি বাষ্প ছিলই না। কিন্তু বলো তো আমি যত টেম্পারেচার বাড়াচ্ছি তত তো বাষ্প ধারণ করার ক্ষমতা তো বাড়ছে ওই স্থানের, তত বেশি বাষ্প সে ধারণ করতে পারে। তাহলে একটা সময় যখন 50 গ্রাম সে ধারণ করতে পারে কিন্তু রুমের মধ্যে আছে তো 40 গ্রাম, তাহলে বলো তো এই অবস্থাটাকে কি আমি অসম্পৃক্ত বলবো না? এই অবস্থাটাকে কি আমি অসম্পৃক্ত বলবো না? দেখো তো বুঝছো কিনা, যে আমি যত টেম্পারেচার বাড়াচ্ছি রুমের ভ্যাপার হোল্ডিং ক্যাপাসিটিটা তখন বাড়বে, আমাদের রুমে তত বেশি জলীয় বাষ্প সে ধারণ করতে পারে। কিন্তু ভাই রুমে তো আর জলীয় বাষ্প নাই, তাহলে এখন আর কেমন হবে? জিনিসটাকে আরেকটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো আমাদের ওই যে গ্লাসের উদাহরণটা দিচ্ছিলাম, গ্লাসের মধ্যে পানি আছে, গ্লাসের মধ্যে পানি মনে করো তুমি ভর্তি করে ফেলছো, একদম পানি দিয়ে ভর্তি আছে। এখন সাপোজ কেউ একজন এসে গ্লাসের আয়তন বৃদ্ধি করে দিল, কেউ একজন এসে গ্লাসের আয়তন বৃদ্ধি করে দিল। তাহলে গ্লাসের আয়তন বৃদ্ধি করা মানে কি, পানি ধারণ করার ক্ষমতা বেড়ে যাচ্ছে, টেম্পারেচার বাড়ার সাথে সাথে পানি ধারণ করার ক্ষমতা বেড়ে যাচ্ছে। কিন্তু ভাই পানি তো শেষ, এখানে তো আর পানি তো মানে ওই বদ্ধ জায়গার মধ্যে তো পানি আর নাই, তাই না? তো তাহলে এইটা কি এখন অসম্পৃক্ত গ্লাস হয়ে গেছে না? প্রথমে কিন্তু সেটা সম্পৃক্ত গ্লাসে ছিল, কিন্তু টেম্পারেচার যত বাড়াচ্ছি তত ওই যে গ্লাসের সাইজ বড় হচ্ছে, বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাচ্ছে, তাহলে এখন কিন্তু এটা অসম্পৃক্ত একটা পানি গ্লাসে পরিণত হলো। তো যখন এটা অসম্পৃক্ত অবস্থা হয়ে যাবে তখন দেখা যাবে কি, যখন এটা অসম্পৃক্ত বাষ্প হয়ে যাবে তখন দেখা যাবে এটা সুন্দর মতন আমাদের নর্মাল যে পিভি ইকুয়ালস টু এনআরটি সেই রকম ইয়া মেনে চলবে, সেই রকম ধর্ম মেনে চলবে। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত বাষ্প, এইটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত বাষ্প। অসম্পৃক্ত বাষ্পের জন্য গ্রাফটা এইরকম, আর এটা হচ্ছে সম্পৃক্ত বাষ্পের গ্রাফ, এটা হচ্ছে সম্পৃক্ত বাষ্পের গ্রাফ। ঠিক আছে, এটা সম্পৃক্ত বাষ্পের জন্য, এটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্পের জন্য। তাহলে দেখো আমাদের সম্পৃক্ত বাষ্প কিন্তু দেখো অনিয়তভাবে পরিবর্তন হচ্ছে, এইটা কিন্তু বয়েলের সূত্র মেনে চলে না। কিন্তু যখন এটা অসম্পৃক্ত বাষ্প হচ্ছে, অসম্পৃক্ত বাষ্পটা হচ্ছে নর্মাল আইডিয়াল গ্যাসের মতন আচরণ করতে পারে, কারণ ওদের অনেক বেশি স্পেস থাকে। তো সম্পৃক্ত বাষ্প হয়ে যাওয়া মানে কি, তুমি একটা জিনিস চিন্তা করো তো, সম্পৃক্ত হয়ে যাওয়া মানে যতটুকু জায়গা ছিল কম্প্যাক্ট অবস্থায় আছে, কম্প্যাক্ট অবস্থায় আছে। আর বলো তো কোনো একটা গ্যাসকে আমরা যখন রিয়েল বাস্তব একটা গ্যাসকে যখন আদর্শ গ্যাসের মতন চিন্তা করতে চাই তখন আমাদের কি করতে হয়, টেম্পারেচার বৃদ্ধি করতে হয় এবং চাপ অনেক কমায় দিতে হয়, অর্থাৎ কণাগুলোর মধ্যে যাতে দূরত্ব বেড়ে যায় সেই ব্যবস্থা করতে হয়। তো যখন আমাদের ধরো সম্পৃক্ত বাষ্পটা অসম্পৃক্ত হয়ে গেছে তখন কিন্তু বাষ্প ধারণ ক্ষমতা অনেক বেশি, তাদের মধ্যে গ্যাপ অনেক বেশি হয়ে গেছে। সো যার ফলে এখন কিন্তু তারা মানে অনেকটা আদর্শ গ্যাসের মতন আচরণ করবে। সো আদর্শ গ্যাসে যেরকম করে পিটি গ্রাফটা সরলরৈখিক হতো, এখানেও কিন্তু একদম সরলরৈখিক গ্রাফ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে বা বয়েল চার্লসের সূত্র মেনে চলে, এইভাবে লেখা ভালো, বয়েল চার্লসের সূত্র মেনে চলবে, সূত্র মেনে চলবে। আরেকটা জিনিস বলে রাখি, আমি এখানে এক্সাম্পলটা দিছি আমাদের একটা বদ্ধ পাত্র নিয়ে চিন্তা করে, এটা হচ্ছে তুমি চাইলে খোলা পাত্র নিয়েও চিন্তা করতে পারো, এখানে আরেকটু কমপ্লেক্স হয়ে যাবে। কিন্তু সম্পৃক্ত বাষ্প যেটা সেটা হচ্ছে বয়েল চার্লসের সূত্র মেনে চলে না, এটা হচ্ছে বয়েল চার্লসের সূত্র মানবে না।
ঠিক আছে, এটা বয়েল চার্লসের সূত্র মানবে না। এটা নিয়ে কিন্তু অবজেক্টিভ আসে এবং বেশিরভাগ স্টুডেন্ট এই লাইনগুলো মুখস্থ করে। সো আশা করি এটা হচ্ছে একটু জেনে থাকলে বুঝে থাকলে এটা হেল্প করবে। এটা কোনো সৃজনশীলে আসবে না, আসলে এমসিকিউর জন্য আসবে। যে সম্পৃক্ত বাষ্প বয়েল চার্লসের সূত্র মানে না, এটা একটু অনিয়তভাবে এই চাপটা বাড়তে থাকে, প্রপোর্শনালটা এভাবে হয়, কিন্তু অসম্পৃক্ত বাষ্প যেটা সেটা যখন হয়ে যায় তখন এটা একদম রিয়েল গ্যাসের মতন, মানে সরি আইডিয়াল গ্যাসের মতন এটা কাজ করে। এরপরে আরেকটা গ্রাফ আছে, সেটা হচ্ছে স্থির তাপমাত্রায় বাষ্পের আয়তন পরিবর্তনের ফলে বাষ্পচাপ। এইটা কি, আমি টেম্পারেচার কনস্ট্যান্ট রাখবো। সো টেম্পারেচার কনস্ট্যান্ট রাখলে যেটা হবে আগেরটা থেকেও ব্যাখ্যা দেওয়া যায়। দেখো এই এক্সপেরিমেন্টটা থেকে যেটা দেখা যায়, সেইটা হচ্ছে, আমি তোমাকে একটু বলি, এই এক্সপেরিমেন্টটা থেকে যেটা দেখা যায় যে আমরা এই পর্যন্ত ছিল না আমাদের হাইটটা, এইটার হাইটটা ছিল হচ্ছে এই পর্যন্ত। দেখো এইখানে কিন্তু একটা নির্দিষ্ট আয়তন আছে, তাই না? যদি আয়তনটা আমরা আরেকটু কমায়েও দেই, বলো তো আয়তন কমায় দেওয়ার ফলে যদি বাষ্পচাপের কোনো পরিবর্তন হতো তাহলে আমাদের পারদস্তম্ভটা কি আরো একটু নিচে নেমে আসতো না? বলো তো যদি আমি এইখানে যদি এরকম হতো যে আমাদের যেই নলটা আছে এই নলটা তো প্রথমে এখানে বাষ্প ভরা, সো বাষ্প ভরা, যদি আমি এটাকে আয়তনে একটু পরিবর্তন করতাম, ধরো এটাকে নিচের দিকে একটু আমি নামাই নিয়ে আসলাম, সো এটাকে নিচের দিকে একটু নামাই নিয়ে আসলে আমাদের নর্মাল থিঙ্কিংটা কি হয় যে ভাইয়া তাহলে তো জায়গা কমে গেছে, তাহলে তো চাপ আরো বাড়বে, এখন তাহলে তো পারদস্তম্ভের উচ্চতা যেটা ছিল সেটা আরো নিচে নেমে আসার কথা, ঠিক না? কিন্তু আসলে প্র্যাকটিক্যালি দেখা যায় এইখানে যেই পারদস্তম্ভের উচ্চতাটা সেইটা আসলে পরিবর্তন হয় না, পারদস্তম্ভের উচ্চতা একই রকম থাকে। এইটা গ্যাসের মতন আচরণটা করে না। আদর্শ গ্যাস হলে কি হতো, একই তাপমাত্রায় আমি যদি এটাকে ধরে চাপ দিয়ে দিতাম, আয়তন কমায় দিতাম, তাহলে প্রেসার বেড়ে যেত না, পাত্রের গায়ে ধাক্কা বেশি বেশি দিত। কিন্তু সম্পৃক্ত বাষ্প এরকম অদ্ভুত আচরণ করে। কি দেখা যায় যে যখন আমি আয়তনটা কমায় দিলাম তখন তো ভাই চাপ বৃদ্ধি করলে এই হাইটটা তো নেমে যাওয়ার কথা, কিন্তু এই হাইটটা নেমে যায় না, এটা দেখা যায় ওই আগের হাইটেই আছে। তাহলে আগের হাইটে যদি থাকে তাহলে কিন্তু এখানে যে বাষ্পচাপ সেই বাষ্পচাপের কোনো পরিবর্তন আসলে হয় না। যেটা হয় যে দেখা যায় ওই চাপটা বাড়ায় দেওয়ার কারণে দেখা যায় কিছু পরিমাণ বাষ্প তখন তরলে পরিণত হয়ে যায়, কিন্তু বাষ্পের যে চাপ সেটার যদি পরিবর্তন হতো তাহলে কিন্তু আমাদের এই উচ্চতাটার পরিবর্তন হতো, কিন্তু সেটা হয় না। সো যেহেতু উচ্চতার পরিবর্তন হচ্ছে না, তার মানে আগেও এই অবস্থাতে থাকতে এতখানি বাষ্প যে চাপ দিচ্ছিল এইটুকু বাষ্প দেখি একই পরিমাণ চাপ দিচ্ছে। অর্থাৎ বাষ্পচাপটা সরাসরিভাবে ডিপেন্ড করছে টেম্পারেচারের উপরে, আয়তন কিভাবে চেঞ্জ হচ্ছে তার উপরে বাষ্পচাপের কোনো সম্পর্ক নাই। ভাই নল যদি আরো গভীরভাবে প্রবেশ করে তবে কি হবে? দেখো যদি আরো গভীরভাবে প্রবেশ করানো হয় তবুও হাইট একই রকম থাকবে। এখন তোমার এই লেভেলটা মানে যেটা হচ্ছে তখন আলটিমেটলি ওই যতটুকু অংশ বাষ্প হয়ে গেছে ওই বাষ্পটা আস্তে আস্তে পানি রূপে জমা হচ্ছে আর কি উপরে। আমরা কিন্তু অনেক বেশি পানি দেই নাই, আমরা কিন্তু খুব ফোটায় ফোটায় পানি দিছি। পানির পরিমাণ কিন্তু পারদের স্তম্ভের তুলনায় নেগলিজেবল, একদম নেগলিজেবল। কারণ দেখো বাষ্পটা তো একটা গ্যাস আর ওইটা তো লিকুইড, তাইলে ওইখানে কিন্তু খুব সামান্য পরিমাণে পানির ফোঁটা গেছে। তো আলটিমেটলি দেখা যাবে কি ওখানে পানি থাকাও, পানি জমা হওয়াও যে কথা, না হওয়াও একই কথা, ঠিক আছে? এই এখন তুমি যদি গভীর করতে করতে পারদের স্তম্ভের নিচে নেমে আসো তাহলে তো আর কিছু করার নাই, তখন তো তোমার বাহ্যিক চাপটাই অ্যাটমসফিয়ারিক প্রেশারকে ব্যালেন্স করবে, ওই আলাপবাদ। তাহলে দেখো এখানে এখন যেটা বুঝলাম যে আমাদের তাপমাত্রা, স্থির তাপমাত্রায় বাষ্পের আয়তন পরিবর্তনের ফলে বাষ্পচাপ। তাহলে দেখো এখানে কি কাহিনী হবে, সম্পৃক্ত বাষ্প অবস্থাতে সেটা দেখা যাবে যে চাপের সাথে, এটা তো বাষ্পচাপ ছিল, প্রেসার, এটা ছিল বাষ্পচাপ, এইটা ছিল হচ্ছে বাষ্পচাপ, আর এইটা ছিল হচ্ছে আমাদের আয়তনের বৃদ্ধি, ঠিক আছে? এদিকে বরাবর আয়তন, এদিক বরাবর আয়তন। তো নরমালি কি হওয়ার কথা ছিল, স্থির তাপমাত্রায় প্রেসার ভার্সেস আয়তনের গ্রাফ কি এরকম না, বয়েলের সূত্র মেনে চলে, কিন্তু আমাদের সম্পৃক্ত বাষ্প যেটা সেটা এইরকম একটা অদ্ভুত আচরণ করে। সম্পৃক্ত বাষ্প যেটা, এটা হচ্ছে আমাদের সেই সম্পৃক্ত বাষ্প
সম্পৃক্ত বাষ্প যেটা সেইটা হচ্ছে এরকম আচরণ করছে। তো এভাবে এই সম্পৃক্তটাও আয়তন বৃদ্ধি করার সাথে সাথে দেখো ডান দিকে যত যাচ্ছে আয়তন কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ডান দিকে যত যাচ্ছে আয়তন বৃদ্ধি পাচ্ছে। তো বলো তো যদি আমি এখন উল্টা কাজ করি, এখান থেকে কোনো পানি আর দিলাম না, কিন্তু আমি এটার আয়তন বৃদ্ধি করতেছি বৃদ্ধি করতেছি বৃদ্ধি করতেছি বৃদ্ধি করতেছি, ধরো নল অনেক লম্বা, বৃদ্ধি করলাম এইরকম পর্যন্ত যদি বৃদ্ধি করে ফেলি, তাইলে আমাকে বলো তো ভিতরে জলীয় বাষ্প থাকার পরিমাণটা কি এখন মানে ম্যাক্সিমাম যতটুকু জলীয় বাষ্প থাকতে পারতো সেটার জায়গাটা বড় হয়ে যাওয়ার কারণে এখন কি বেশি বেশি পরিমাণ জলীয় বাষ্প আরো থাকতে পারবে না? যে আগে এইটুকু আয়তনে জলীয় বাষ্পটা সম্পৃক্ত হয়ে গেছিল, ঠিক আছে, যখন আমরা আয়তনটা আরো বৃদ্ধি করলাম তখন জলীয় বাষ্পের পরিমাণ তো বাড়বে না, কারণ আমি তো আর পানি দিচ্ছি না এক্সট্রা করে, পানি দিলেই না ওইটা বাষ্প হবে। কিন্তু যখন আমি জায়গা আরো বাড়াই দিব, এখানে তো জায়গা নাই বলে এরা সম্পৃক্ত হয়ে গেছে, কিন্তু যখন আমি এটার আয়তনটা আর একটু বাড়ায় দিব তখন বলতো আমাদের ধারণ ক্ষমতাটা আরো একটু বাড়বে না? সো যখন ধারণ ক্ষমতাটা বাড়বে কিন্তু আমাদের জলীয় বাষ্প আছে ধারণ ক্ষমতার চেয়ে কম, তাহলে সেটাকে একটা অসম্পৃক্ত বাষ্পে পরিণত হবে। সো যদি অসম্পৃক্ত বাষ্পে পরিণত হয় তখন দেখা যাবে এই পয়েন্ট থেকে সাপোজ সেটা একটা অসম্পৃক্ত বাষ্পে পরিণত হলো, যখন অসম্পৃক্ত বাষ্পে পরিণত হচ্ছে তখন গ্রাফটা এক্স্যাক্টলি আদর্শ গ্যাসের মতন আচরণ করবে, সেটা তখন এটা একদম আদর্শ গ্যাসের মতন আচরণ করবে। তো এইটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্পের গ্রাফ, অসম্পৃক্ত বাষ্পের গ্রাফ। এই দুইটা গ্রাফই শুধুমাত্র আমি সেলু স্যারের বইতে পাইছি, অন্য কোনো বই বলতে প্রামাণিক স্যারের বইতেও আছে, তপন স্যারের বইতে এই গ্রাফগুলো নাই। দেখো এখন আমি যদি আয়তন কমাতে থাকি কমাতে থাকি কমাতে থাকি, একটা সময় কি হবে, একটা সময় দেখা যাবে যে এইখানে যেই তরলটা ছিল সেই তরলটা, এখানে যে বাষ্পটা ছিল সেই বাষ্পটা তরলে পরিণত হয়ে গেল, এই জায়গা থেকে সেটা হচ্ছে তরলে পরিণত হয়ে গেল। ওই যে বললাম না, যখন তুমি আয়তন কমাচ্ছ, আয়তন যখন সংকুচিত করছো, আয়তনটা যখন কমাচ্ছ 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 কমাচ্ছ, তখন আয়তন যদি কমতে থাকে তাহলে একটা সময় কি এই জলীয় বাষ্পগুলো তখন আস্তে আস্তে পানিতে পরিণত হয়ে যাবে। সো যখন পানিতে পরিণত হয়ে যাবে তখন কিন্তু তুমি আয়তন যতই কমাও, পানিটা কি, পানি কি আসলে চাপ বৃদ্ধি করলে পানির যে সংকোচন গুণাঙ্ক সেটা কিন্তু নেগলিজেবল। গ্যাসের উপরে চাপ দিলে গ্যাস যেভাবে আয়তন পরিবর্তন করে, পানিকে চাপ দিলে কিন্তু পানির আয়তন সেভাবে পরিবর্তন হয় না। তো এই জন্য এখানে একটা সরল রেখার মতন একটা আচরণ করবে, যে চাপ তুমি বাড়াবা এরপরে চাপ যতই দাও না কেন আয়তনে কিন্তু খুব বেশি একটা পরিবর্তন হবে না। সো এটা হচ্ছে তরলের গ্রাফ, মানে ওই সম্পৃক্ত বাষ্পটা তখন তরলে পরিণত হয়ে গেল, এটা সম্পৃক্ত বাষ্প, আর এইটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত বাষ্প। সো কেন অসম্পৃক্ত আশা করি বুঝতে পারছো। সো এইখানেও একই কাহিনী আমরা দেখলাম যে অসম্পৃক্ত বাষ্প দেখো সুন্দর মতন বয়েলের সূত্র মেনে চলে, বয়েলের সূত্র মানে বা আদর্শ গ্যাসের সূত্র মানে, কিন্তু এই ভদ্রলোক বয়েলের সূত্র মানে না, বয়েলের সূত্র মানে না, ঠিক আছে, সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মানে না। আর এইটা কি চাপীয় সূত্র ছিল না? হ্যাঁ এটা ছিল চাপীয় সূত্র। ওকে, সো এখানে বয়েল চার্লস না লিখে চাপীয় সূত্র লিখলে ভালো, এইখানে চাপীয় লিখলে ভালো। সো এটা হচ্ছে চাপীয় সূত্র, চাপীয় সূত্র মেনে চলবে, কিন্তু এটা হচ্ছে চাপীয় সূত্র মেনে চলবে না, চাপীয় সূত্র মেনে চলবে না, ঠিক আছে, কিন্তু এইটা চাপীয় সূত্র মেনে চলবে, বয়েলের সূত্র মেনে চলবে। ওকে, সো এইটা হচ্ছে গিয়ে আমাদের কাহিনী। ভাই গ্রাফের কিছু অংশ ফাঁকা কেন? কারণ ওই যে আয়তন শূন্য তো আমরা করতে পারবো না আসলে, ঠিক আছে। কিছু বাষ্প যদি তরলে পরিণত হয় তাহলে তো চাপ কমে যাওয়ার কথা, কিছু বাষ্প যদি তরলে পরিণত হয় না, দেখো এইখানে আসলে জিনিসটা কি হয় বলো তো, কোনো একটা বস্তুর ঘনত্ব, জিনিসটা এভাবে চিন্তা করো, কোনো একটা বস্তুর ঘনত্ব, বস্তু যদি সুষম হয় তাহলে তুমি এইটুকু অংশ কেটে নিলে তার যে ঘনত্ব হবে, পুরো অংশ রাখলে কি তার ঘনত্ব একই রকম না? পুরো অংশ নিয়ে ক্যালকুলেট করে m/v করে যা হবে, এইটুকু অংশের ঘনত্ব ক্যালকুলেট করলে একই রকম হবে না? সো ওইখানেও একই জিনিস হয়, যে আসলে আয়তনের সাথে সাথে যখন পরিমাণটা কমতে থাকে জায়গাও কমছে, বাষ্পের পরিমাণও কমছে, তো আলটিমেটলি টোটাল বাষ্প চাপ যেটা দিবে সেটা প্রপোর্শনালি সেম থাকে আসলে। ওকে, তো এই ইনফরমেশনগুলো আমরা পেলাম। এইবার আসো জলীয় বাষ্পের চাপ এবং বায়ুমণ্ডলীয় চাপের মধ্যে সম্পর্ক। এখন আসো আমরা এতক্ষণ কিন্তু শুধুমাত্র জলীয় বাষ্প নিয়ে কাজ করছি,
একদম সহজ একটা প্রমাণ আছে এখানে। দেখো আমরা এতক্ষণ পর্যন্ত কি নিয়ে কাজ করছি? এতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে শুধুমাত্র জলীয় বাষ্প নিয়ে কাজ করছি, যে একটা পাত্রের মধ্যে শুধুমাত্র জলীয় বাষ্প আছে, কোনো রকমের বায়ুমণ্ডলের যে কণাগুলা থাকার কথা সেগুলা ওখানে ছিল না। তো এখন আমি যদি দুইটাকে একসাথে নিয়ে চিন্তা করি, যে আমাদের বায়ুর মধ্যে একই সাথে, ফেসবুকে কি অবস্থা, ওরা কি হাউমাউ করে কান্নাকাটি করছে? আরে বাহ, এটা কি আসলে ফেসবুকে এত মানুষ আসছো, কি করতেছে তোমরা আসলে? মাশাআল্লাহ ভাই, আজকে একটু কম ক্লাস নিয়েন। তারপর বলছে একজন রিয়েল গ্যাস, সাব্বাস। এই তো এরা হচ্ছে রিয়েল মানুষজন, হ্যাঁ সব পড়াশোনা শিখতে চায়। আর আমার এই ওয়েব অ্যাপে তো মাশাআল্লাহ কনস্ট্যান্ট মানুষজন আছে, ভেরি গুড। সো দেখো এই আগ্রহটাই আসলে দরকার। মানে আমি জানি আজকের ক্লাসটা হচ্ছে অনেক থিওরি নির্ভর, এবং এইটা যে আমাদের সামনে পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ লেকচার সেটা না, কিন্তু বইয়ের মধ্যে আছে, হুটহাট এমসিকিউ চলে আসে, তাই এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করে রাখতে পারলে ভালো হয় আর কি। আর এখন এই যে আজকের লেকচারটা মূলত তোমার সিকিউ সলভিং এর জন্য যে খুব বেশি হেল্প করবে এরকম না, জাস্ট সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্প এটা 2 লাইনে বলে গেলেই আসলে হয়। কিন্তু হচ্ছে তোমার এটা একটু খেয়াল রেখো, নেক্সট যে ক্লাসটা নিব ওই ক্লাসটা হচ্ছে আমাদের সিকিউ এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওইটা যাতে করে কোনোভাবেই মিস না হয়। নেক্সট মানে আগামী রোববার ইনশাল্লাহ। আশা করছি নেক্সট ক্লাসটাই শেষ ক্লাস হয়ে যাবে, তারপরে একটা ক্লাস এক্সট্রা রাখতে পারি জাস্ট সিকিউ সলভিং এর জন্য। আর তোমাদের ইমন ভাই তো ইয়া নিবেই, এমসিকিউ, তারপর ওয়ান শট টাইপের রিক্যাপ ক্লাস ওগুলো নিবেই। ওকে, সো দেখো জলীয় বাষ্পের চাপ এবং বায়ুমণ্ডলীয় চাপের মধ্যে সম্পর্কটা কি। তো মনে করো আমাদের একটা পরিবেশের মধ্যে কিন্তু বায়ু আছে এবং সেই সাথে জলীয় বাষ্পও আছে। আচ্ছা ভাই, বায়ুতে যে জলীয় বাষ্প আছে এটা কিভাবে বুঝবো? তুমি দেখবা যখন ফ্রিজ থেকে একটা তুমি ঠান্ডা পানির বোতল বের করবা, কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখবা যে ওই ঠান্ডা পানির গায়ে গায়ে পানি জমে গেছে। তো ভাই ওই পানি কি গ্লাসের ভিতর থেকে বাইরে এসে জমা হয়েছে? না, ওই যে পরিবেশের মধ্যে যে জলীয় বাষ্পগুলো ছিল সেগুলো এই ঠান্ডার সংস্পর্শে এসে কিন্তু তারা পানিতে রূপান্তরিত হয়ে গেছে, তারা কনডেন্স হয়ে গেছে। তো তার মানে বায়ুতে জলীয় বাষ্প আছে। যদি বায়ুতে কোনো জলীয় বাষ্প না থাকতো তাহলে কিন্তু এখানে এরকমভাবে পানি জমা হতো না। ঠিক আছে, জলীয় বাষ্প থাকে বলেই কিন্তু ওই ঠান্ডা পানি ফ্রিজ থেকে বের করলে বোতলের গায়ে এরকম পানি পানি জমা হয়, কারণ পরিবেশের যে জলীয় বাষ্পগুলো আছে সেগুলো সংস্পর্শে এসে জলীয় বাষ্পটা পানিতে পরিণত হয়ে যায়। তো দেখো বায়ু আছে, জলীয় বাষ্প আছে, তাহলে আমি যদি বলতে চাই বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডলের মোট চাপ, এই মোট চাপটাকে আমি প্রকাশ করলাম মনে করো পি দিয়ে। এই মোট চাপ সমান সমান কি হবে? আমাদের এয়ার প্রেসার হবে প্লাস হচ্ছে জলীয় বাষ্পের চাপটাকে এফ দিয়ে প্রকাশ করছি, বইগুলাতে এফ দিয়ে প্রকাশ করে তাই এফ দিয়ে করছি। এখন দেখো মনে করলাম আমাদের শুধু বায়ু নিয়ে এখন কাজ হচ্ছে, শুধু বায়ু। ভাইয়া তাহলে বায়ুর মধ্যে কারা কারা থাকে? বায়ুর মধ্যে নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে। নাইট্রোজেনই তো থাকে তোমার ওই যে কত জানি 78%, অক্সিজেন থাকে তোমার হচ্ছে ওই 18% মতন, তারপর বাকি তো আর অন্যান্য গ্যাস ট্যাস থাকে। তো শুধুমাত্র বায়ু, মনে করলাম শুধুমাত্র বায়ু যে কোনো একটা টেম্পারেচার, মানে আমাদের এখন যে টেম্পারেচারটা আছে রুমের টেম্পারেচার, সেই টেম্পারেচারে এবং এখন যে প্রেসার আছে সেই প্রেসারে বায়ুর যে ঘনত্ব সেটা মনে করলাম রো এ। আর প্রমাণ তাপমাত্রায় স্ট্যান্ডার্ড টেম্পারেচারে স্ট্যান্ডার্ড প্রেসারে এর ঘনত্ব আছে মনে করলাম রো এস। এটা কোনটা? এটা হচ্ছে শুধু বায়ু, এটা হচ্ছে আমাদের প্রমাণ তাপমাত্রা এবং চাপে। প্রমাণ তাপমাত্রা এবং চাপে বায়ুর ঘনত্ব এটা, বায়ুর চাপ এটা, বায়ুর তাপমাত্রা এটা, এগুলো কিন্তু আমরা জানি, জানি। আর এইটা কি? এইটা হচ্ছে রুম টেম্পারেচারে। এখন বলো তো আমরা কি একটা সূত্র জানি না, ওই যে আদর্শ গ্যাসের থেকে, যে P1 divided by ρ1 T1 is equals to P2 divided by ρ2 T2, এরকম একটা সূত্র আমরা জানতাম। তাহলে এখান থেকে দেখো আমরা যদি এই এয়ার প্রেসারটা বের করতে চাই, তাহলে একটু লিখি তো, এয়ার প্রেসার ডিভাইডেড বাই রো এ টেম্পারেচার এ সমান সমান আমাদের স্ট্যান্ডার্ড
স্ট্যান্ডার্ড ডেনসিটি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার। সো এখান থেকে আমরা যদি এয়ার প্রেশারটা বের করতে চাই সেটা কি হবে, পিএস ডিভাইডেড বাই রো এস টিএস। আচ্ছা একটু সুন্দর করে লিখি দাঁড়াও, এখানে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি রো এ ডিভাইডেড বাই রো এস ইন্টু টি এ ডিভাইডেড বাই টিএস ইন্টু হচ্ছে গিয়ে পিএস। এটা স্ট্যান্ডার্ড প্রেশার, এটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার, এটা ওই দিনের রুম টেম্পারেচার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যেই ঘনত্ব শুধু বায়ুর যে ঘনত্ব সেটা, আর এটা হচ্ছে ওই এয়ারের শুধু এয়ারের যে ঘনত্ব সেটা। তাহলে দেখো আমরা যদি আমাদের জলীয় বাষ্পের কি বলে জলীয় বাষ্পের চাপ বের করতে চাই, জলীয় বাষ্পের চাপ যদি বের করতে চাই, জলীয় বাষ্পের চাপ এই এফ যদি বের করতে চাই সেটা কি হবে, জলীয় বাষ্পের চাপ এফ সমান সমান হবে পি মাইনাস পিএ, পি মাইনাস পিএ। তাহলে পি হচ্ছে আমাদের মোট প্রেশার, দেখো বায়ুমণ্ডলের মোট চাপ, বায়ুমণ্ডলের মোট চাপ যেটা তুমি এই যে টরিসেলের পরীক্ষা থেকে করতে পারো। তাহলে পি মাইনাস পি এ যেটা, সেই পি এটা কতটুকু, পি এ যেটা সেই পি এটা আমরা দেখলাম এই যে এটা। তাহলে এটা থেকে এটাকে বাদ দিলেই কিন্তু আমরা জলীয় বাষ্পের ওই মুহূর্তে জলীয় বাষ্পের যেই চাপ সেই চাপটা কত পেয়ে যাব। ঠিক আছে, রাইট, ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটা একটু খেয়াল রেখো, এখান থেকে ম্যাথ এখনো পর্যন্ত আমি দিতে দেখি নাই, কিন্তু সেলু স্যারের বই বলো, প্রামাণিক স্যারের বই বলো, তপন স্যারের বইতেও এই প্রমাণটা আছে, ইসাক স্যারের বইটা দেখি নাই আছে কিনা। আচ্ছা, আর্দ্রতা জিনিসটা নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তাহলে শুরু করব, আর্দ্রতা পুরাটা নিয়ে। ঠিক আছে, ওকে। সো থ্যাংক ইউ সবাইকে, ইনশাল্লাহ দেখা হবে আগামী রবিবারে। ওকে, শেষ করলাম তাহলে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা। ও শোনো, এই পুরা ক্লাসটা আমি এখনই স্লাইডটা আপলোড তো করে দিচ্ছি, কিন্তু পুরা ক্লাসটা এখনই একবার রিভাইজ করো, এখনই একবার রিভাইজ করো, কম সময় রিভিশন হয়ে যাবে এবং যা যা পড়ছো সব মাথায় থেকে যাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।